আসসালামু আলাইকুম। তো তোমাদের উদ্ভিদ বিজ্ঞানের তোমার প্রথম অধ্যায়ের উপরে অলরেডি তোমার 4টা ক্লাস হয়ে গেছে। 2টা টপিক কভার করছে, একটা হলো তোমার কোষের পরিচিতি আর একটা হলো কোষের প্রকার। এই 2টা টপিক তোমার 4টা ক্লাসের মাধ্যমে কভার করছি। এখন এখন অনেকের প্রশ্ন হইতে পারে যে আসলে ভাইয়া টোটাল কয়টা ক্লাস নেবেন এই অধ্যায়ের উপরে। তো তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি যে আসলে আমিও এক্স্যাক্টলি ঠিক জানি না যে আসলে কয়টা ক্লাস হবে। কিন্তু জিনিসটা কি, আসলে এটা প্রথমের দিককার অধ্যায়, তো তো এখানে ধরো এটা একদম প্রথম অধ্যায়। আমি ওইভাবে পড়াচ্ছি, ধরো এখানে আমি যেই টার্মটা পাচ্ছি ওই টার্মটাই তোমাদের কাছে এক্সপ্লেন করতেছি। তো এরকম এক্সপ্লেন করার কারণে প্রতিটা ভিডিওর লেন্থ একটু বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ ভিডিও সংখ্যা বেড়ে যাচ্ছে। তো এটা নিয়ে তোমরা অত চিন্তিত হওয়ার কোনো কারণ নাই যে ভিডিও অনেক বেশি বেড়ে যাচ্ছে, অনেক বেশি ভিডিও পড়া লাগতেছে। তো আসলে জিনিসটা কি, ধরো এখন ধরো হ্যাঁ ঠিক আছে, অনেক বেশি ভিডিও করা লাগবে, বাট আমি সবগুলা টার্ম কিন্তু তোমাদের কাছে এক্সপ্লেন করে দিচ্ছি। এখন বায়োলজি এমন একটা জিনিস, তুমি প্রতিটা অধ্যায়ের সাথে প্রতিটা অধ্যায়ের মিল পাবা, শুধু যে বোটানির প্রতিটা অধ্যায়ের সাথে প্রতিটা অধ্যায়ের মিল, জিওলজি কোনো মিল নেই এরকম না। পুরো বায়োলজি জিনিসটার ভিতরে অনেক মিল আছে, এই একটা আমি ঘুরাই ফিরাই সব জায়গায় আসবে। এখন ধরো তুমি প্রথম অধ্যায় পড়ার টাইমে যদি সবগুলা টার্ম মোটামুটি একটা ভালো ধারণা রেখে যাও, বায়োলজির বেসিকটা যদি তোমার প্রথম অধ্যায় পড়ে অনেক ভালো হয়ে যায়, তাহলে কিন্তু অন্য অধ্যায়গুলো পড়তে অনেক সুবিধা হবে। আর আমি যখন ধরো অন্য অধ্যায়গুলো পড়াবো তখন আমার মাথায় থাকবে, ধরো এই টার্মটা আমি প্রথম অধ্যায়ে বুঝাইছি, ওই টার্মটা আমি প্রথম অধ্যায়ে বুঝাইছি, তখন কিন্তু আমি আর ওই টার্মটা এক্সপ্লেন করব না। তো এক্সপ্লেন না করার কারণে ওই অধ্যায়গুলো কিন্তু কয়েকটা ভিডিওর মাধ্যমে অধ্যায়গুলো কমপ্লিট হয়ে যাবে। তো এই প্রথম অধ্যায়টা একটু লেন্দি হবে, এটা আমিও বুঝছিলাম। তো এটা একটু বেশি লেন্দি হবে, কারণ সবকিছু আমি মোটামুটি অনেক ভালোভাবে এক্সপ্লেন করার ট্রাই করতেছি। তো কথা না বাড়ায় আজকের ভিডিওটা শুরু করি। তো আমাদের আজকের ভিডিওর টপিক হলো তোমার কোষ প্রাচীর, মানে চ্যাপ্টার 1-এর। তো আজকে আমরা কি পড়াবো? চ্যাপ্টার 1, বোটানি চ্যাপ্টার ওয়ান। অধ্যায়টা কি? অধ্যায়টা হলো কোষ। তো এটা হলো আমাদের অধ্যায়। তো এই অধ্যায়টা আজকে আমাদের টপিকটা কি? আজকে আমাদের টপিক হলো তোমার দুইটা টপিক না আজকে আমি আলোচনা করবো, একটা হলো তোমার কোষ প্রাচীর, আরেকটা হলো তোমার কোষ ঝিল্লি। এই দুইটা কোষীয় অঙ্গাণু নিয়ে আজকে ক্লাসে মূলত আমি আলোচনা করব। তো বরাবর আমি যেটা করি, প্রথমে তোমাদেরকে এই অধ্যায়টা এই টপিক গুলো তোমাদেরকে দাগিয়ে দিই, দাগিয়ে দিয়ে দেন আমি আমার ক্লাসটা শুরু করব। তো শুরু করি ক্লাস। তো তোমরা একবারে চলে যাও টপিকটাই, মানে কোষ প্রাচীর দেখবা তোমাদের, একটা পৃষ্ঠার একদম শুরুতে লেখা আছে কোষ প্রাচীর ব্র্যাকেটে সেল ওয়াল লেখা রয়েছে। তোমরা ওইখানে একদম ডাইরেক্টলি চলে যাও। তো এখানে গেলা, যে প্রথমে এই কোষ প্রাচীর সেল ওয়াল এই পুরাটুক তোমরা দাগাও। এটা দাগাইলা, দাগানোর পরে দেখবা এক লাইন নিচে একটা লাইন আছে। লাইনে লেখা আছে হলো কোষ প্রাচীর উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য। এই লাইনটা পুরো দাগাও যে কোষ প্রাচীর উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য। দেন এক লাইন পরে আরেকটা লাইন আছে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, এই পুরা লাইনটা দাগাও। তারপরে দেখবা ভৌত গঠন নামে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের দ্বিতীয় লাইনে লেখা আছে মধ্যপদ্মা। মধ্যপদ্মা ইংলিশে লেখা আছে মিডল ল্যামিলা। তো এই মধ্যপদ্মা মিডল ল্যামিলা এই এই পুরাটুক তুমি দাগাও, যে মধ্যপদ্মা ব্র্যাকেটে মিডল ল্যামিলা, এই পুরাটুকু তোমরা দাগাও। তারপরে দেখো একটা লেখা আছে যে মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ। মাইটোটিক কোষ বিভাজনের টেলোসেস পর্যায়ে এর সূচনা ঘটে। তো আমি তোমাদেরকে বলবো এই পুরা লাইনটাই দাগাও, যে মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এর সূচনা ঘটে, এই পুরা লাইনটুকু তুমি দাগাও। দাগাইলা, দেন দাগানোর পরে 2 লাইন নিচে আসো। নিচে এসে তোমার একটা লাইন আছে যে দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা। দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা, এই এতটুকু দাগাও, যে দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা, দুটি থেকে শুরু করে পর্দা পর্যন্ত এই পুরাটুকু দাগাও। দাগানোর পরে একটু পরে একটা ওয়ার্ড আছে মধ্যপর্দা, এই মধ্যপর্দা ওয়ার্ডটা দাগাও। তারপরে এই সব কিছু বাদ দিয়ে একদম নিচে চলে আসো। নিচে একটা প্যারা আছে যেখানে তোমার কূপ এলাকা লেখা আছে। তো এই কূপ এলাকা প্যারার ভিতরে ঢুকো। ঢোকার পরে তোমার একটা লাইন আছে, লাইনে লেখা আছে তোমার মধ্যপর্দাকে পিট মেমব্রেন বলে। মধ্যপর্দাকে পিট মেমব্রেন বলে, এই পুরা লাইনটুকু দাগাও। এই লাইন দাগানোর পরে তারপরে একটা লাইন আছে একটু করে পরে একটা লাইন আছে তোমার পাশাপাশি অবস্থিত দুটি কূপকে পিট পেয়ার বলে। পাশাপাশি অবস্থিত দুটি কূপকে পিট পেয়ার বলে, এই পুরা লাইনটুকু দাগাও। পাশাপাশি থেকে শুরু করে বলে পর্যন্ত এই পুরাটুকু দাগাও। দাগাইলা, দেন দাগানোর পরে একটু পরে লিখবা যে দুটি পাশাপাশি কোষ প্রাচীরে, একটু পরে ওই বলের পরে তোমার লিখা আছে দুটি পাশাপাশি কোষ প্রাচীরে এতটুকু দাগাও। দুটি থেকে শুরু করে প্রাচীরের পর্যন্ত এতটুকু দাগাও।
এতটুকু দাগাল্লা। তারপরে একটুকুরা পরে একটা লাইন আছে, মানে কয়েকটা ওয়ার্ডের একটা লাইন আছে যে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়, সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়, এই পুরাটুকু দাগাও। সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়, এই পুরাটুকু দাগাবা। দেন একটা লাইন আছে প্লাজমোডেজমাটা, এই প্লাজমোডেজমাটা মানে একটা ওয়ার্ড আছে, এই প্লাজমোডেজমাটা ওয়ার্ডটা দাগাও। দাগাইলে দেন একটা প্যারা আছে রাসায়নিক গঠন, তো এর প্রথম লাইনে লেখা আছে যে মধ্যপর্যায়ে অধিক পরিমাণে থাকে পেকটিক অ্যাসিড, এই পুরা লাইনটুকু দাগাও। পুরা লাইনটুকু দাগানোর পরে এক লাইন পরে একটা লাইন আছে যে প্রাথমিক প্রাচীরে থাকে, প্রাথমিক প্রাচীরে থাকে, এতটুকু দাগাইলা। দেন একটুকুরা পরে আছে সেলুলোজ হেমিসেলুলোজ গ্লাইকোপ্রোটিন, সেলুলোজ হেমিসেলুলোজ গ্লাইকোপ্রোটিন, এই পুরাটুকু দাগাও। পুরাটুকু দাগানোর পরে এক লাইন পরে একটা লাইন আছে যেখানে লেখা আছে কি জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে, এই পুরা লাইনটুকু দাগাও যে জাইলোগ্লুক্যান নামক হেমিসেলুলোজ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে, এই পুরা লাইনটুকু দাগাবে যে জাইলোগ্লুক্যান নামক হেমিসেলুলোজ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। তারপরে কি, তারপরে একটু নিচে আসবে, একটু নিচে আসলে পাবা যে ছত্রাকের প্রাচীর কাইটিন, ছত্রাকের প্রাচীন কাইটিন, এতটুকু দাগাবা যে ছত্রাকের প্রাচীর কাইটিন, এতটুকু দাগাইলা। এতটুকু দাগাবা। তারপরে নিচে যাবা, তো নিচে যাওয়ার পরে ওখানে লেখা আছে তোমার শৈবালের কোষ প্রাচীর গ্লাইকোপ্রোটিন ও পলিস্যাকারাইড গঠিত। তো এই জিনিসটা হলো আমি তোমাদেরকে দিব, মানে একটা সাজেশন দেবো যে তোমরা শৈবালের কোষ প্রাচীর লিখবা, লিখার পরে দেখবা পাশে একটু মানে শৈবালের কোষ প্রাচীর দাগাবা, দাগানোর পরে পাশে একটু ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গাতে একটা দাগ দিয়ে তোমরা সেলুলোজ ওয়ার্ডটা লিখে রাখো। এই মানে এই শৈবালের কোষ প্রাচীরের ফাঁকে পাশে একটা ফাঁকা জায়গা দিয়ে তোমরা সেলুলোজ ওয়ার্ডটা মানে এই সেলুলোজ ওয়ার্ডটা লিখে রাখো, পাশের এই মানে ফাঁকা দিয়ে এই সেলুলোজ ওয়ার্ডটা লিখে রাখো। তো পরে তোমার লেখা আছে গ্লাইকোপ্রোটিন আর পলিস্যাকারাইড দ্বারা গঠিত, এতটুকু তোমাদের মানে দাগানো লাগবে না, তোমরা just গঠিত ওয়ার্ডটা দাগাও। অর্থাৎ এখানে তোমরা প্রথমে শৈবালের কোষ প্রাচীর এতটুকু দাগাবা, দাগানোর পরে একবারে গঠিত দাগাবা, গঠিত দাগাবা। তারপর দেন হলো শৈবালের কোষ প্রাচীর যেখানে দাগালো ওইখানে একটা দাগ দিয়ে সেলুলোজ ওয়ার্ডটা লিখে রাখো, সেলুলোজ ওয়ার্ডটা ওই ফাঁকা জায়গায় একটু কলম দিয়ে লিখে রাখো। তারপরে একটা লাইন আছে এককোষী শৈবাল ডায়াটমের কোষ প্রাচীরে সিলিসিক অ্যাসিড থাকে, এই পুরা লাইনটুকু দাগাও যে এককোষী থেকে শুরু করে থাকে পর্যন্ত পুরাটুক দাগাবা। পুরাটুকু দাগাইলা, দাগানোর পরে একদম নিচে দেখবা সূক্ষ্ম গঠন নামক একটা প্যারা আছে, তো এই সূক্ষ্ম গঠন প্যারার প্রথম লাইন উদ্ভিদের কোষ প্রাচীরের মানে উদ্ভিদের প্রাচীরের প্রধান প্রধান উপাদান হলো সেলুলোজ, এতটুকু দাগাও। উদ্ভিদের প্রাচীরের প্রধান উপাদান কি, সেলুলোজ, এই পুরাটুকু দাগাও, এই পুরা লাইনটুকু দাগাও যে উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ, পুরা লাইন দাগাইলা। দেন দেখবা একটা মানে একটা ওয়ার্ড আছে বিটা ডি গ্লুকোজ, একটু নিচে একটা ওয়ার্ড আছে বিটা ডি গ্লুকোজ, এই ওয়ার্ডটা দাগাও যে বিটা ডি গ্লুকোজ, দাগাইলা। দেন দাগানোর পরে দেখবা কিছুক্ষণ পরে মানে এক লাইন পরে একটা লাইন আছে তোমার মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয়, মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয়, তোমরা এই লাইনটা দাগাও যে মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয়, শুধু এই লাইনটা দাগাবা, আর কিচ্ছু দাগানো লাগবে না। তারপর নিচে আসো, নিচে তোমার কোষ প্রাচীরের কাজ আছে, তো কোষ প্রাচীরের কাজ এতটুকু দাগাও, কোষ প্রাচীরের কাজ এতটুকু দাগাইলা। দেন দাগানোর পরে মানে কোষ প্রাচীরের কাজ এই জিনিসটা দাগাবা, পুরা কাজ দাগাবা না, জাস্ট এই জিনিসটা দাগাবা। দাগানোর পরে তোমার প্রথম পয়েন্টে আছে তোমার কোষের টুকু দাগানোর পরে আকৃতি দান, এতটুকু দাগাও, কোষের দাগাবা দেন আকৃতি দান, এতটুকু দাগাইলে। এতটুকু দাগানোর পরে তারপরে তোমার নিচের লাইনে লেখা আছে দৃঢ়তা প্রদান, এই দৃঢ়তা প্রদান এতটুকু দাগাও। দাগানোর পরে দেখবা পাশে আরেকটা 4 নম্বর পয়েন্টে লেখা আছে পানি ও খনিজ লবণ শোষণ ও পরিবহনে সাহায্য করে, এই পুরা লাইনটুকু দাগাও, পুরা লাইনটুকু দাগাবা। তারপরে আরেকটা লাইন আছে যে এক কোষ থেকে অন্য কোষকে পৃথক করা, এক কোষ থেকে অন্য মানে এক কোষকে অন্য কোষ হতে পৃথক করা, এই পুরা লাইনটুকু দাগাও, এক কোষ হতে অন্য কোষকে পৃথক করা। তারপরে একদম লাস্টে একটা লাইন আছে হলো বহি ও অন্ত উদ্দীপনার পরিবাহক রূপে প্লাজমোডেজমাটা কাজ করে, বহি এবং অন্ত উদ্দীপনার পরিবাহক রূপে তোমার কি কাজ করে, প্লাজমোডেজমাটা কাজ করে, এই পুরা লাইনটুকু দাগাও যে বই থেকে শুরু করে করে পর্যন্ত এই পুরা লাইনটুকু দাগাবা। দাগানোর পরে তোমার একটুকুটা নিচে যাও, একটুকুটা নিচে যাওয়ার পরে একটা পয়েন্ট আছে তোমার প্রোটোপ্লাজম, ও আচ্ছা তোমার মাঝখানে প্রোটোপ্লাজম নামক টপিকটাই আছে, তো প্রোটোপ্লাজমও অবশ্যই আমরা আমাদের আজকের ক্লাসে প্রোটোপ্লাজম টপিকটাও ইনক্লুড করব। প্রোটোপ্লাজম, তো আজকে আমরা এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করব। প্রোটোপ্লাজম, তো আমাদের তিনটা টপিক কোষ প্রাচীর, কোষ ঝিল্লি আর প্রোটোপ্লাজম, এই তিনটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো আসো প্রোটোপ্লাজমে আসো, তো প্রোটোপ্লাজমে তোমার প্রথমে এই প্রোটোপ্লাজম মানে প্রোটোপ্লাজম নামক একটা ওয়ার্ড আছে একটুকুটা নিচে মানে প্রোটোপ্লাজম এই লাইন মানে এই ওয়ার্ডটা দাগাও প্রোটোপ্লাজম, এটা দাগাবা। এটা দাগানোর পরে দেখবা কিছু ওয়ার্ড আছে, শুধু ওয়ার্ড গুলা দাগাবা। প্রথমে অর্ধশস্য অর্থাৎ প্রোটোপ্লাজম প্যারার ভিতরে প্রথমে প্রথমে একটা ওয়ার্ড পাবা অর্ধশস্য, এই অর্ধশস্য ওয়ার্ডটা তুমি দাগাও।
দাগাইলা, দাগানোর পরে আরেকটা ওয়ার্ড পাবা আঠালো, এই আঠালো ওয়ার্ডটা দাগাও। তারপরে আরেকটা ওয়ার্ড পাবা জেলিন ন্যায় অর্ধতরল, এই জেলিন ন্যায় অর্ধতরল ওয়ার্ডটা দাগাও। তারপরে আরেকটা ওয়ার্ড পাবা কলোইডাল ধর্মী সজীব পদার্থ, এই কলোইডাল ধর্মী সজীব পদার্থ, এই পুরা ওয়ার্ডটা দাগাও যে কলোইডাল ধর্মী সজীব পদার্থ, এই পুরাটুকু দাগাও। দাগাইলা, দাগানোর পরে একটু নিচে যাও, নিচে যে তোমার লেখা আছে যে হাক্সেলের মতে, হাক্সেলের মতে প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত বৃদ্ধি, তো তোমরা হাক্সেলে ওয়ার্ডটা দাগাবা। হাক্সেলে, হাক্সেলে ওয়ার্ডটা দাগাইছো, দাগানোর পরে একটুটা নিচে আছে দেখো, মানে প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত বৃদ্ধি, এই পুরা লাইনটা দেখাও, এই পুরা লাইনটুকু দাগাবা। প্রোটোপ্লাজম থেকে শুরু করে ভিত্তি পর্যন্ত এই পুরা লাইনটুকু দাগাবা। দাগাইলা, দাগানোর পরে একটু করে পরে মানে নিচের লাইনে তোমার একটা লাইন আছে, এতে 70% থেকে 90% পানি থাকে, এতে 70% থেকে 90% পানি থাকে, এই পুরা লাইনটুকু দাগাও। লাগানোর পরে তোমার ওই মানে ওই লাইনেই একটা হলো বাক্য আছে যে পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়, এতটুকু দাগাও যে পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। দেন একটা প্যারা আছে প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য, তো প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য এই প্যারাতে তোমরা দুইটা ওয়ার্ড দাগাবা। তোমার প্রথম লাইনে একটা ওয়ার্ড আছে বর্ণহীন, এই বর্ণহীন ওয়ার্ডটা দাগাবা। দেন হলো তোমার দ্বিতীয় লাইনে আরেকটা ওয়ার্ড আছে দানাদার, এই দানাদার ওয়ার্ডটা দাগাবা। অর্থাৎ প্রথম লাইনের বর্ণহীন আর দ্বিতীয় ওয়ার্ডের মানে দ্বিতীয় লাইনে দানাদার, এই দুইটা ওয়ার্ড দাগাবা, আর কিছু দাগানো লাগবে না। পরের পৃষ্ঠায় চলে আসো। তো পরের পৃষ্ঠায় তোমার হলো এই প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য, তোমার 4 নম্বর পয়েন্টে একটা লাইন আছে প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি, এই পুরা লাইনটুকু দাগাও যে প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি, এই পুরা লাইনটুকু দাগাবা। দেন হলো তোমার আরেকটা লাইন আছে উত্তাপ অ্যাসিড অ্যালকোহলের প্রভাবে প্রোটোপ্লাজম জমাট বাঁধে, এই পুরা লাইনটুকু দাগাবো। অর্থাৎ উত্তাপ থেকে শুরু করে বাঁধে পর্যন্ত এই পুরাটুকু দাগাবা। দেন নিচে দাও, নিচে তোমার একটা পয়েন্ট আছে, একটা প্যারা আছে তোমার প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য, তো এই প্যারায় একটা লাইন আছে প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্যই জীবের বৈশিষ্ট্য, প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্যই জীবের বৈশিষ্ট্য, এতটুকু দাগাবো। এই লাইনটুকু দাগাবো যে প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্যই জীবের বৈশিষ্ট্য, এতটুকু দাগাবা। দেন আরেকটা লাইন আছে অভিস্রবণ প্রক্রিয়ায় প্রোটোপ্লাজম পানি গ্রহণ ও ত্যাগ করতে পারে, অভিস্রবণ প্রক্রিয়ায় প্রোটোপ্লাজম পানি গ্রহণ ও ত্যাগ করতে পারে, এই পুরা লাইনটুকু দাগাও যে অভিস্রবণ প্রক্রিয়ায় প্রোটোপ্লাজম পানি গ্রহণ ও ত্যাগ করতে পারে। দেন তারপরে আরেকটা তোমার তারপরে আরেকটা প্যারা আছে, প্যারার নাম হলো প্রোটোপ্লাজমের চলন, তো এই প্রোটোপ্লাজমের চলন মানে প্যারার হেডলাইন যেটা প্রোটোপ্লাজমের চলন, এতটুকু দাগা আছে প্রোটোপ্লাজমের চলন, এতটুকু দাগাইলে দেন প্যারার ভিতরে 2 লাইন পরে দেখবে একটা ওয়ার্ড আছে আবর্তন বা সাইক্লোসিস, এই আবর্তন বা সাইক্লোসিস এতটুকু পুরা দাগাও। দাগাইলা, দাগানোর পরে তোমার 1 নম্বর পয়েন্টে লেখা আছে একমুখী আবর্তন, এই একমুখী আবর্তন ওয়ার্ডটা দাগাও। একমুখী আবর্তন ওয়ার্ডটা দাগানোর পরে তোমার নিচের লাইনে ওই যেমনের পরে আছে পাতাস ঝাঁঝি, পাতাস ঝাঁঝি এতটুকু দাগাও যে পাতাস ঝাঁঝি, পাতাস ঝাঁঝি এতটুকু দাগাইলা। দেন বহুমুখী আবর্তন, এই ওয়ার্ডটা দাগাও। এই ওয়ার্ডটা দাগানোর পরে তোমার নিচেই একটা ওয়ার্ড আছে ট্রাডেসেন্টিয়া, ট্রাডেসেন্টিয়া, তো এই ওয়ার্ডটা দাগাও যে ট্রাডেসেন্টিয়া, এই ওয়ার্ডটা দাগাও। এই ওয়ার্ডটা দাগাবা। দেন দাগানোর পরে তোমার তারপরের লাইনে লেখা আছে প্রোটোপ্লাজমের প্রধান অংশ সমূহ, প্রোটোপ্লাজমের প্রধান অংশ সমূহ, তো প্রোটোপ্লাজমের এই প্রধান অংশ সমূহে এতটুকু দাগাও যে প্রোটোপ্লাজমের প্রধান অংশ সমূহ এতটুকু দাগাইলা। তো দাগানোর পরে তো প্রোটোপ্লাজমের প্রধান অংশ সমূহ এতটুকু দাগাও। দাগানোর পরে তারপরে তোমার হলো আছে, তারপরে তো এই অংশ সমূহের ভিতরে এই যে 3টা পয়েন্ট আছে, 1 নম্বরে তোমার প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি এতটুকু দাগাও। তারপরে 2 নম্বরে তোমার সাইটোপ্লাজম আছে এতটুকু দাগাও। দেন 3 নম্বরে নিউক্লিয়াস আছে এতটুকু দাগাও। অর্থাৎ প্রথমে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি দাগাও, তারপরে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এই 3টা পয়েন্টই দাগাও। দাগাইলা তো মোটামুটি তোমাদের, হ্যাঁ তারপরে তোমরা এসে যাও। আচ্ছা, আমি তোমাদেরকে মোটামুটি এই 2টা টপিক তোমার কোষ প্রাচীর আর প্রোটোপ্লাজম এই 2টা টপিক তোমাদেরকে কাভার করে দিছি, মানে দাগাইলাম বলে দিছি। তো তোমরা আপাতত এই 2টা টপিকই রাখো, আমি আগে এই 2টা টপিক এক্সপ্লেন করি। দেন যদি মনে হয় যে টাইম বেঁচে গেছে বা টাইম একটু কমে গেছে, দেন কোষ ঝিল্লিতে অ্যাড করা যাবে। শুধু বই দাগাই দিলে তো আসলে হবে না, একটু বোঝানো লাগবে, তো আমি আগে বোঝানো শুরু করি। তারপরে যদি তোমার টাইম বেঁচে যায় দেন আমি কোষ ঝিল্লিটা স্টার্ট করবো। তো আপাতত আমরা কোষ প্রাচীর আর প্রোটোপ্লাজম এই 2টা জিনিস নিয়েই মানে আলোচনা করি। তো মানে তোমরা যারা মানে প্রপারলি দাগাইতে পারছো ভালো, আর যারা পারো না একটু ভিডিওটা রিভার্স করো, বা আমার হলো ডিসক্রিপশনে বা তোমার হলো আমার কমেন্টে আমি তোমার ওই আমার এফবি তে আমি এই মানে ভিডিও এই পৃষ্ঠাগুলোর ছবি তুলে আমার এফবি তে পোস্ট করে দেবো, এফবি মানে ফেসবুক পেজে পোস্ট করে দেবো। তো ওই মানে পোস্টার লিঙ্কও আমি আমার ডিসক্রিপশন বা কমেন্টে দিয়ে দিব। তো ওইখান থেকে যেও তোমরা ওইখানে ছবি দেখেও দাগিয়ে ফেলতে পারো। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা ভিডিও দেখে দাগানোর ট্রাই করবা, কারণ আমি এটা ধরো আমার একদম প্রথম দিকে দাগাইছিলাম, তো এখানে এমনও কিছু কিছু জিনিস আছে যেগুলো আপাতত তোমাদের লাগবে না। তো আমি যখন বলতেছি তখন কিন্তু ওই জিনিসগুলো তোমাদেরকে বলতেছি না,
বাট ওইগুলো আমার বইতে দাগানো আছে। তো ওই টাইমে তোমরা দেখলে মানে তোমাদের মাথায় বললো যে ভাই তো এটা দাগাইতে বলে নাই, বাট এখানে দাগানো আছে, কিন্তু ওই জিনিসটা তোমার লাগবে না, তাই আর আমি এটা তোমাদেরকে দাগাইতে বলি না, বাট ওইটা আমার বইতে দাগানো থাকবে। তো তোমাদেরকে আমি সাজেস্ট করবো তোমরা ভিডিও দেখেই দাগাই নিবা। তো মোটামুটি আমরা দুইটা টপিক মানে কাভার করছি, কোষ প্রাচীর আর প্রোটোপ্লাজম তোমাকে বলছি, এখন তোমরা ভালো মতো দাগাই নাও, তাহলে আমি এক্সপ্লেন করা শুরু করবো টপিক গুলো। তো আজকে আমাদের টপিক কি, আজকে আমাদের দুইটা টপিক কোষ প্রাচীর ও প্রোটোপ্লাজম, এই দুইটা টপিক নিয়ে আমরা আলোচনা আপাতত করি। তো প্রথমে আসি তোমার কোষ প্রাচীর। তো কোষ প্রাচীর, এখন কোষ প্রাচীর জিনিসটা কি, কোষ প্রাচীর হলো, এটা হলো তোমার মানে কোষের একদম সর্ববহিস্থ একটা স্তর। বাট এই কোষ প্রাচীরের ইউনিক বৈশিষ্ট্য হলো এটা হলো প্রাণী কোষে পাওয়া যায় না, এই কোষ প্রাচীরটাকে তুমি প্রাণী কোষে কখনো পাবা না। এটা তোমার সবসময় মাথায় লাগবে যে এটা হলো প্রাণী কোষে থাকে না। আমি যখন প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের পার্থক্য তোমাদেরকে পড়াইছি তখনও বলে দিছি যে এটা প্রাণী কোষে থাকে না, এটা হলো প্রাণী কোষে থাকে না। তো এটা তুমি যখন বই পড়বা, বইতে একদম প্রথমেই কোষ প্রাচীরের প্রথমেই তোমার বলা আছে যে এটা তো হলো তোমার প্রাণী কোষে পাওয়া যায় না। এখন আরেকটা লাইন তোমার বলা আছে যে এই কোষ প্রাচীর হলো উদ্ভিদ কোষের একটা অন্যতম বৈশিষ্ট্য। তো এই লাইনটা আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি, তো তোমরা এই জিনিসটা একটু মাথায় রাখবে, কারণ এরকম জিনিসপত্র তোমার এমসিকিউ তে আসে যে উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য কোনটি, তোমার এরকম আরো হলো 4টা অঙ্গাণুর নাম দিয়ে দিল, তার ভিতরে কোষ প্রাচীর থাকবে। তো তোমরা মাথায় রাখলে যে উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য কি, উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য হলো তোমার কোষ প্রাচীর, এতটুকু। এখন আমরা কোষ প্রাচীরের গঠনে আসি। তো কোষ প্রাচীরের যদি আমরা গঠনে যাই, তো তোমাদের যদি আমি কোষ প্রাচীরের গঠনে যাই, তো কোষ প্রাচীরে মূলত তুমি মানে এর গঠনটা আসলে এটা 3টা স্তর, তোমার 3টা স্তর নিয়ে মূলত আমার এই কোষ প্রাচীরটা গঠিত। তো এই 3টা স্তর কি কি, তোমার একটা স্তরকে তোমার মধ্যপর্দা বলা হয়, আরেকটা স্তরকে তোমার প্রাথমিক প্রাচীর বলা হয়, আর আরেকটা স্তরকে তোমার সেকেন্ডারি প্রাচীর বলা হয়। এই হলো তোমার 3টা স্তর, তোমার মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর আর হলো সেকেন্ডারি প্রাচীর। এই হলো এই 3টা স্তর নিয়ে মূলত আমার এই কোষ প্রাচীরটা গঠিত। এখন আমি তোমাদেরকে এই প্রাচীর গুলা সম্পর্কে একটু এক্সপ্লানেশন দিই। প্রথমে আসি তোমার মধ্যপর্দা। তো মধ্যপর্দা জিনিসটা কি, মধ্যপর্দা জিনিসটা হলো, নামটা শুনেও তোমরা হালকা পাতলা বুঝতে পারবা। মধ্যপর্দা কি, ধরো আমাদের বডিতে অসংখ্য কোষ আছে, তো আমাদের বডিতে অসংখ্য কোষ আছে, তো প্রতিটা কোষ কিন্তু আমরা একটা আলাদা আরেকটার সাথে আলাদা করতে পারতেছি, অর্থাৎ এই একটা কোষ, ওই আরেকটা কোষ, ওই আরেকটা কোষ। তো কোষগুলোকে আসলে কিভাবে আলাদা করা হয়, কোষগুলোকে দুইটা কোষের মাঝখানে একটা সাধারণ পর্দা থাকে, দুইটা কোষের মাঝখানে একটা সাধারণ পর্দা থাকে, এটাকেই তোমার মধ্যপর্দা বলা হয়। অর্থাৎ ধরো এইটা একটা কোষ আর এইটা একটা কোষ, তো এই কোষের মাধ্যমে একটা পর্দা টাইপ থাকবে, এই পর্দার মাধ্যমে বুঝতে পারবো যে এই একটা কোষ আর এই আরেকটা কোষ। তো এই পর্দাকেই তোমার মূলত মধ্যপর্দা বলা হয়। অর্থাৎ মধ্যপর্দা এমন একটা জিনিস যে এটা দুইটা কোষের ক্ষেত্রে কমন হয়। অর্থাৎ আমার ধরো এই কোষের একটা কোষ প্রাচীর, তো এই কোষ প্রাচীরে একটা মধ্যপর্দা থাকবে, এই কোষ প্রাচীরে একটা মধ্যপর্দা, এরকম না, এটা হলো দুইটা কোষের ক্ষেত্রে কমন। অর্থাৎ এই দুইটা কোষের মাঝখানে একটা কোষ প্রাচীর থাকবে, তারপরে আরেকটা কোষ আসলে এদের মাঝখানে একটা মধ্যপর্দা থাকবে। এই হলো তোমার মূলত মধ্যপর্দা। এখন মধ্যপর্দা সম্পর্কে আমাদের কিছু কিছু জিনিস জানা লাগবে, যে প্রথমত হলো এই মধ্যপর্দার নাম। তো এই মধ্যপর্দার কিছু নাম আছে, মধ্যপর্দাকে তোমার কয়েকটা নাম পাওয়া যায়, এটাকে তোমার মধ্য ল্যামিলা বলা হয়। এই হলো মধ্যপর্দার আরেকটা নাম। আরেকটা নাম আছে মধ্যপর্দার, এটাকে পিট মেমব্রেন বলা হয়, পিট মেমব্রেন বলা হয়। তো এই দুইটা নামে তোমার মধ্যপর্দা মূলত পরিচিত, একটা হলো মধ্য ল্যামিলা, আরেকটা হলো পিট মেমব্রেন। এই হলো দুইটা হলো তোমার মধ্যপর্দার নাম, যে মধ্য ল্যামিলা আর হলো পিট মেমব্রেন, এই হলো দুইটা নাম। আর কি জানা লাগবে, আর হলো তোমার মধ্যপর্দার আর কিছু বৈশিষ্ট্য আমাদেরকে জানা লাগবে। কি কি বৈশিষ্ট্য জানা লাগবে, এই যে মধ্যপর্দা এটা আসলে কখন তৈরি হয়, এই মধ্যপর্দাটা মূলত তৈরি হয়, ধরো আমরা তো মোটামুটি তোমার মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে মোটামুটি আমাদের একটা মানে আমরা মোটামুটি জানি, কারণ 9-10 মাইটোসিস কোষ বিভাজন পড়ছি। তো আমরা এটাও জানি যে এই মাইটোসিসের কিন্তু 5টা ধাপ আছে, মানে অর্থাৎ 5টা ধাপে মূলত এই মাইটোসিস কোষ বিভাজনটা হয়। কি কি এই 5টা ধাপ, প্রথমে তোমার প্রোফেজ হয়, দেন হলো তোমার প্রোমেটাফেজ, দেন মেটাফেজ, দেন অ্যানাফেজ, দেন হলো টেলোফেজ, এরকম 5টা ধাপ পর 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 হয়ে দেন আমার এই মাইটোসিস কোষ বিভাজন হয়। তো তোমরা বইতে একটা ওয়ার্ড পাইছো মাইটোটিক, মাইটোটিক। তো তোমাকে কি এই জিনিসটা একটু বলে রাখি যে মানে মাইটোসিস কোষ বিভাজনকেই মূলত মাইটোটিক বলা হয়। অর্থাৎ অনেকের মনে এই প্রশ্নটা জাগতে পারে যে ভাই আমরা তো মাইটোসিস কোষ বিভাজন চিনি,
বাট মাইটোটিক কোষ বিভাজনকে আসলে যাই মাইটোসিস কোষ বিভাজন তাই হলো তোমার হলো মাইটোটিক কোষ বিভাজন। এদের মধ্যে কোনো পার্থক্য নেই, সমার্থক শব্দ বলতে পারো। সেম হয়েছে তোমার, আমরা মায়োসিস চিনি, তো মায়োটিকও এই যাই হলো তোমার মায়োসিস তাই হলো মায়োটিক, অর্থাৎ সমার্থক শব্দ। এটা তোমাদেরকে জানাই নিলাম। এখন এই মাইটোটিকের একটা পর্যায় হলো টেলোফেজ, অর্থাৎ মাইটোটিকের সবচেয়ে লাস্ট মানে সবচেয়ে লাস্ট যেই পর্যায়টা হয় ওটাকে টেলোফেজ বলা হয়। তো এই মধ্য পর্যায়টা ধরো আমার একটা কোষ থেকে তোমার এটা বিভাজিত হলো, তো এটা বিভাজিত হয়ে কি হবে, এটা বিভাজিত হয়ে তোমার ধরো এই যে এই কোষটা তোমার বিভাজিত হয়ে তোমার দুইটা কোষ তৈরি করলো, এই আর একটা কোষ আর এই একটা কোষ। তো এই দুইটা কোষের মাধ্যমে তো একটা মধ্যপর্দা থাকবে, এই দুইটা কোষের মাঝখানে একটা মধ্যপর্দা থাকবে, বা এই কোষের সাথে একটু থাকবে, এই কোষের সাথে একটু থাকবে, দেন দুইটা মিলে একটা মধ্যপর্দা তৈরি করবে। তো এই যে মধ্যপর্দাটা, এই মধ্যপর্দাটা কোষের মানে কোষ বিভাজনে যেই মানে মাইটোসিসের যে টেলোফেজ পর্যায় আছে, ওই টেলোফেজ পর্যায় থেকেই মানে এই কোষের মধ্যে এই মধ্যপর্দাটা তৈরি হওয়া শুরু হয়ে যায়। অর্থাৎ ধরো কোষ তো বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি হচ্ছে, এখন নতুন কোষটা আস্তে আস্তে সে ডেভেলপ করবে, সে তার মানে কি বলবো মানে যত টাইম যাবে তত তত সে নিজের ভিতরকার মানে নতুন নতুন অঙ্গাণু তৈরি করবে, নতুন নতুন মানে কি বলবো নতুন নতুন গঠন তৈরি করবে। তো এইটা এই তো এজ যে মধ্যপর্দা, কোষের যে মধ্যপর্দা, তো এই মধ্যপর্দাটা তোমার হলো মাইটোসিসের টেলোফেজ পর্যায়ে এই মধ্যপর্দাটা মানে তৈরিটা মানে মধ্যপর্দাটা তৈরি হয় এই টেলোফেজ পর্যায়ে, মাইটোসিস কোষ বিভাজনে টেলোফেজ পর্যায়ে মূলত এই মধ্যপর্দাটা তৈরি হয়। এই হলো আরেকটা জিনিস আমাদের জানা লাগবে যে এই মধ্যপর্দাটা আসলে কখন তৈরি হয়। মধ্যপর্দাটা হলো মাইটোসিসের টেলোফেজ পর্যায়ে এই মধ্যপর্দা তৈরি হয়। এই হলো আরেকটা জিনিস শিখলাম। এখন হলো এই মধ্যপর্দার মধ্যে তোমরা কি পাবা। তো এই মধ্যপর্দা যদি গঠনে যাও, তো মধ্যপর্দাতে তোমার অধিক পরিমাণে পেকটিক অ্যাসিড থাকে, পেকটিক অ্যাসিড পাবা তোমরা, প্রচুর পরিমাণে পেকটিক অ্যাসিড পাবা, অর্থাৎ মধ্যপর্দায় তোমার প্রচুর পরিমাণে পেকটিক অ্যাসিড পাওয়া যায়। তো এই পেকটিক অ্যাসিড দিয়ে মূলত এই মধ্যপর্দাটা গঠিত। এই হলো আরেকটা জিনিস। এখন এই মধ্যপর্দায় আরো কিছু জিনিস আমাদেরকে জানা লাগবে। আর কি কি জানা লাগবে, ধরো এই যে মধ্যপর্দা, তো এই যে মধ্যপর্দা ধরো এটা ধরো এই একটা কোষ, আর এই ধরো আরেকটা কোষ, মাঝখানে তুমি মধ্যপর্দাটা পাইলে, এই মধ্যপর্দা কি হলো দুইটা কোষকে তোমার বিভক্ত করে রাখলো, বা মানে কি বলবো দুটা কোষকে আলাদা করে রাখলো। তো ধর এই কোষের মাঝখানে একটা মধ্যপর্দা, এই কোষে একটা মধ্যপর্দা, এরকম মানে এরকম টাইপের মানে দুইটা একসাথে মিলে থাকে, মানে দুইটা কোষেরই আলাদা আলাদা তোমরা একটু মধ্যপর্দা পাবা, বাট যখন দুইটা মিলে যাবে তখন তোমাদেরকে মনে হবে জাস্ট একটা পর্দা রয়েছে মাঝখানে। তো মাঝখানে কি হয়, ধর এই যে কোষ, এই কোষের এই মধ্যপথে একটা তোমার ফুটা টাইপের আছে, ফুটা টাইপের বা গর্ত টাইপের আছে। তো এই কোষেও সেম, যে সামনে এই কোষেও একটা গর্ত টাইপের আছে, গর্ত টাইপের আছে, বা এই কোষের এইখানে একটা গর্ত টাইপের আছে, এই কোষের আবার এইখানে আরেকটা গর্ত টাইপের আছে। তো পাশাপাশি এরকম যে গর্তগুলা আছে, এই গর্তগুলাকে তোমার পিট বলা হয়, পিট বা কূপ বলা হয়। এই যে পাশাপাশি যে গর্ত আছে বা সামনাসামনি যে গর্ত আছে, এগুলাকে তোমার পিট বা কূপ বলা হয়। পিট বা কূপ যেহেতু এগুলো পিট মেমব্রেনে থাকে, অর্থাৎ মানে এগুলো গর্ত বলা হয়, এগুলোকে গর্ত বা কূপ বলা হয়, বা মানে এরকম কিছু একটা জিনিস বলা হয়। তো এই যে পাশাপাশি এগুলা যেহেতু তোমার কিসে আছে, মধ্যপর্দায় আছে, তো মধ্যপর্দার একটা নাম আমরা কি জানি, পিট মেমব্রেন। যেহেতু পিট মেমব্রেন তোমার হলো এই গর্ত বা কূপ আছে, তো এই জন্য এই জিনিসটাকে এই গর্ত বা কূপকে তোমার পিট বলা হয়, পিট। আর যেহেতু এগুলো মুখোমুখি বা সামনাসামনি বা পাশাপাশি থাকে, এই জন্য পেয়ার ওয়ার্ডটা ইউজ করে, এই জন্য যে পাশাপাশি দুইটা কূপ থাকা বা সামনাসামনি দুইটা কূপ থাকে, এই জিনিসটাকে তোমার পিট পেয়ার বলা হয়, পিট পেয়ার বলা হয়। এই জিনিসটাকে কি বলে, এই জিনিসটাকে হলো পিট পেয়ার বলা হয়। তাহলে এইটা আরেকটা জিনিস আমরা মধ্যপর্দা সম্পর্কে জানলাম। এখন কথা হলো এই পিট পেয়ার গুলো কেন তৈরি হয়, এই যে এই ছিদ্রগুলো, এগুলা এই কূপগুলা কেন তোমার এই মধ্যপর্দায় সৃষ্টি হয়। মধ্যপর্দার এই কি কূপ সৃষ্টি হওয়ার কারণ হলো, ধরো দুইটা গর্ত সৃষ্টি হয়ে গেলো, তো এই গর্তর মধ্যে এই গর্তর মাধ্যমে তোমার এই যে দুইটা কোষের মাধ্যমে একটা সংযোগ স্থাপিত হয়। এই সংযোগটাকেও একটা সংযোগ বলতে একটা সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়। অর্থাৎ এই কোষের যে সাইটোপ্লাজম আছে, এই কোষের এরা দুজন কি করছে, একে অন্যের মধ্যে একটা সংযোগ তৈরি করতেছে, অর্থাৎ এই সাইটোপ্লাজম এর কিছু দেবে, এই সাইটোপ্লাজম এর কিছু, তোমাদের দুজন নিজেদের মধ্যে আদান প্রদান করবে। তো এই যে সংযোগটা, এটাকে তোমার সাইটোপ্লাজমিক সংযোগ বলছে। আর এই সাইটোপ্লাজমিক সংযোগটা সম্ভব হয়েছে তোমার এই পিট পেয়ারের কারণে। অর্থাৎ আমাদের যে পিট মেমব্রেন বা মধ্যপর্দা, এইখানে তোমার মুখোমুখি বা পাশাপাশি কিছু ছিদ্র বা কূপ দেখা যায়, যেটাকে তোমার পিট পেয়ার বলা হয়। আর এই পিট পেয়ারের মাধ্যমে কি হয়, এই হলো দুইটা কোষের মধ্যে একটা সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়। তো এই সংযোগটাকে তোমার এই সংযোগের একটা নাম আছে, এটাকে তোমার প্লাজমোডেজমাটা বলা হয়, প্লাজমোডেজমাটা বলা হয়। অর্থাৎ যে সাইটোপ্লাজমিক সংযোগটা আছে, এই সাইটোপ্লাজমিক সংযোগটাকে তোমার প্লাজমোডেজমাটা বলা হয়। এই হলো মোটামুটি আমরা পর্দা সম্পর্কে মোটামুটি যতটুকু আমাদের জানার দরকার আমরা কাভার করে ফেলছি, আর কিছু বাদ নাই। তো আমরা
মধ্যপর্দা সম্পর্কে কি কি জানলাম আমরা একটু জানি, মানে আর একটু রিক্যাপ করি। তো মধ্যপর্দা, মধ্যপর্দা কি? মধ্যপর্দা হলো তোমার হলো হলো আমাদের কোষ প্রাচীরের একটা স্তর। তো এটার কাজ কি? এটা মূলত দুইটা কোষকে পৃথক করে, অর্থাৎ দুইটা কোষের মাঝখানে থাকে। অর্থাৎ ধরে এই কোষ থেকে একটু আসলো, এই কোষ থেকে একটু এসে পরে যখন এই দুইটা কোষ কাছাকাছি আসলো তখন দুইটা মিলে একটা পর্দা টাইপের তৈরি করে ফেললো। তৈরি করে এটাকে তোমার মধ্যপর্দা বলে। মধ্যপর্দা বলতে কোষের মধ্যের পর্দা, এই হলো মধ্যপর্দা। অর্থাৎ এর মেইন কাজ হলো দুইটা কোষকে পৃথক করা। দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা, এই মধ্যপর্দাটা আসলে কি দ্বারা তৈরি? আসলে এই মধ্যপর্দাটা মানে এই মধ্যপর্দাটা মূলত তোমার পেকটিক অ্যাসিড দ্বারা তৈরি। তৃতীয় কথা কি? এই মধ্যপর্দাটা কখন তৈরি হয়? এই মধ্যপর্দাটা তৈরি হয়ে গেলো যখন হলো মাইটোসিস বিভাজনে টেলোফেজ পর্যায়ে এই মধ্যপর্দাটা গঠন হওয়া শুরু হয়। এই হলো আরেকটা জিনিস। দেন চতুর্থ কথা কি? চতুর্থ কথা হলো এই মধ্যপর্দায় তুমি কি পাবা? গর্ত বা কূপ টাইপের জিনিস পাবা। তো এই গর্ত বা কূপকে তোমার পিট বলা হয়, পিট বলা হয়। আর এই যেহেতু আর এই গর্ত বা কূপ কিরকম থাকে? হয় পাশাপাশি থাকবে, নাই সামনাসামনি থাকবে। তো এই জিনিসটার জন্য এই হলো এই গর্ত বা কূপকে মানে আরেকটা ভালো নাম দিয়েছে, মানে পাশাপাশি দুইটা গর্ত বা মুখোমুখি দুইটা গর্ত, এটাকে একটা নাম দেওয়া আছে যেটাকে পিট পেয়ার বলা হয়। এই আরেকটা জিনিস কি? যেহেতু এই যে পিট পেয়ারটা সৃষ্টি হয়েছে, তো এই পিট পেয়ারের মাধ্যমে তোমার কি হয়? দুইটা কোষের মধ্যে একটা সংযোগ স্থাপিত হয়, অর্থাৎ তাদের মধ্যে এই জিনিসপত্র আদান প্রদান করে, এই হলো পিট বা কূপের মাধ্যমে। তো এই যে সংযোগ, সাইটোপ্লাজমিক যে সংযোগ হয়েছে দুইটা কোষের মাধ্যমে, এই জিনিসটাকে তোমার প্লাজমোডেজমাটা নাম দেওয়া হয়েছে। এই হলো মোটামুটি আমরা মধ্যপর্দা সম্পর্কে মোটামুটি এতটুকু জানলেই তোমার হবে, আর বেশি কিছু জানা লাগবে না। তো এই হলো মধ্যপর্দা টপিকটা আমরা মোটামুটি কাভার করলাম। তারপরে আসি কি? তারপরে তোমার মধ্যপর্দার নিচে কোষ প্রাচীরের যে স্তরটা পাবা সেটাকে তোমার প্রাথমিক প্রাচীর বলা হয়। মধ্যপর্দার নিচে যে হলো কোষ প্রাচীর, অর্থাৎ তুমি ধরো এই যে দুইটা কোষ কি হলো? আলাদা হয়ে গেল। তো এটা ধরো কোষ প্রাচীর, তো এটা তো মধ্যপর্দা। তো তারপরে তুমি যে স্তরটা পাবো ওই স্তরটাকে তোমার মূলত বলা হয় হলো এই যে এই স্তরটা, এটা মূলত তোমার প্রাথমিক প্রাচীর। তো প্রাথমিক প্রাচীর সম্পর্কে আমাদের অত কিছু জানা লাগবে না। তোমার প্রাথমিক প্রাচীর প্রধানত তোমার তিনটা জিনিস নিয়ে গঠিত, এই তিনটা জিনিসের নাম জানলেই হবে। এটা কি নিয়ে গঠিত? তোমার সেলুলোজ নিয়ে গঠিত। সেলুলোজ পাবা প্রাথমিক প্রাচীরে, এছাড়াও কি পাবা? হেমিসেলুলোজ পাবা। হেমিসেলুলোজ পাবা, আরেকটা জিনিস পাবা হলো গ্লাইকোপ্রোটিন। তো এই তিনটা জিনিস তুমি হলো প্রাথমিক প্রাচীরে পাওয়া যায়। প্রাথমিক প্রাচীর প্রধানত তোমার সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন, এই তিনটা জিনিস নিয়ে গঠিত। তো গেল মোটামুটি, এই হলো তোমার প্রাথমিক প্রাচীর সম্পর্কে এতটুকু জানলেই হবে। এখন আসি সেকেন্ডারি প্রাচীর। তো সেকেন্ডারি প্রাচীরটা তোমার অত কিছু জানা লাগবে না, তোমাদেরকে একটু বলে রাখি যে আমাদের ধরো আমাদের কোষে তোমার কয়টা আছে? কোষে হলো তোমার মূলত তিনটা প্রাচীর আছে। তিনটা প্রাচীর কি কি? তোমার মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর আর সেকেন্ডারি প্রাচীর। কিন্তু কথা হলো তোমার বেশ মানে মানে কোষ প্রাচীর, তো তোমার বেশিরভাগ কোষ প্রাচীরেই তুমি এই সেকেন্ডারি প্রাচীরটা পাবা না। অর্থাৎ প্রাথমিক প্রাচীরটাই মূলত আমার কোষ প্রাচীর, আর ওইদিকে মধ্যপর্দা হলো দুইটা কোষকে আলাদা করছে। সেকেন্ডারি প্রাচীর তুমি হলো বেশিরভাগ কোষ প্রাচীরেই পাবা না। এটা মূলত সেকেন্ডারি প্রাচীর কাদের পর দেখা যায়? সেকেন্ডারি প্রাচীরটা মূলত তোমার হলো নগ্নবীজী উদ্ভিদে পাওয়া যায়। নগ্নবীজী উদ্ভিদে এই সেকেন্ডারি প্রাচীরটা তুমি পাবা। তো নগ্নবীজী উদ্ভিদ কারা? নগ্নবীজী উদ্ভিদ তো তোমরা ইংলিশ টার্মটা শুনলে একটু চিন্তা পারবা, জিমনোস্পার্ম বলা। তো আমরা এই জিমনোস্পার্ম ওয়ার্ডটা তোমার এই যে কোষের প্রকারভেদ যখন পড়েছি, প্রকৃত কোষের মধ্যে এই জিমনোস্পার্ম ওয়ার্ডটা পেয়েছিলাম। এছাড়াও তোমরা যদি আমার অধ্যায়ের ভিডিওগুলো দেখে দাও, তো ওইখানে আমি মোটামুটি তোমাদেরকে একটা এক্সপ্লানেশন দিচ্ছি যে নগ্নবীজী উদ্ভিদ কারা। তো আমি ধরে নিচ্ছি যে তোমরা মোটামুটি জানো যে নগ্নবীজী উদ্ভিদ কারা। এখন এই নগ্নবীজী উদ্ভিদে কি হয়? এদের যে প্রাথমিক প্রাচীর থাকে, ধরো এটা হলো কোষের হলো প্রাথমিক প্রাচীর। তো এই প্রাথমিক প্রাচীর উপরে তোমার কিছু পদার্থ আছে, তোমার লিগনিন, তারপরে তোমার হলো সুবেরিন, এইসব পদার্থের একটা স্তর পড়ে যায়, এইসব পদার্থের একটা মোটা স্তর পড়ে যায়। তো এই স্তরটাকেই মূলত তোমার সেকেন্ডারি প্রাচীর বলা হয়। অর্থাৎ এই যে যে লিগনিন সুবেরিনের যে স্তরটা পড়ে গেছে, এই লিগনিন সুবেরিনের এই স্তরটাকে তোমার মূলত কি বলা হয়? সেকেন্ডারি প্রাচীর বলা হয়। এতটুকু জানলেই হবে, আর তোমাদের বেশি কিছু জানা লাগবে না। তাহলে প্রাথমিক প্রাচীর সম্পর্কে কি জানলে? এটা প্রধানত তিনটা জিনিস দ্বারা গঠিত: সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। এটা হলো গেল। এখন কথা হলো তোমার হলো কোষ প্রাচীরের তিনটা স্তর, কিন্তু ম্যাক্সিমাম কোষ প্রাচীরই কি হলো প্রাথমিক প্রাচীর পর্যন্ত শেষ হয়ে যায়, সেকেন্ডারি প্রাচীরটা আর দেখা যায় না। বাট এলো কিছু কিছু কোষ প্রাচীর আছে, বিশেষ করে নগ্নবীজী উদ্ভিদের কোষ প্রাচীরে কি হয়? এদের হলো প্রাথমিক প্রাচীরের উপরে তোমার লিগনিন সুবেরিন এগুলোর একটা মোটা স্তর পড়ে যায়। তো এই মোটা স্তরটাই হলো মূলত সেকেন্ডারি প্রাচীর।
এই হলো মূলত কোষ প্রাচীরের তিনটা স্তর সম্পর্কে মোটামুটি একটা ধারণা। তো এখানে মূলত তোমার এই মধ্যপর্দা সম্পর্কে তোমাদের একটু বিস্তারিত জানা লাগছে। প্রাথমিক প্রাচীর আর সেকেন্ডারি প্রাচীর সম্পর্কে তেমন একটা না জানলেও হচ্ছে। তো এইখানে তোমার একটা এমসিকিউ আছে, এমসিকিউটা কি তোমার হলো জাইলোগ্লুক্যান। জাইলোগ্লুক্যান, তো জাইলোগ্লুক্যান কি? জাইলোগ্লুক্যান হলো ওয়ান টাইপ অফ হেমিসেলুলোজ। অর্থাৎ জাইলোগ্লুকান কি? জাইলোগ্লুকান হলো ওয়ান কাইন্ড অফ হেমিসেলুলোজ। অর্থাৎ হেমিসেলুলোজ জিনিসটা কি, এটা যদি তোমাদেরকে একটু আমি ধারণা দিই, যে আমাদের তো তোমার হলো, আমরা তো শর্করা জাতীয় খাদ্য চিনি। এখন আমাদের মতে আমরা শুধু শর্করা জাতীয় খাদ্য বলতে গ্লুকোজ, স্টার্চ, শ্বেতসার, সেলুলোজ পর্যন্ত আমরা এতটুকু চিনি। তো এইগুলার বাইরেও তোমার অনেক টাইপের তোমার হলো কি আছে, অনেক টাইপের তোমার হলো শর্করা জাতীয়, মানে শর্করা জাতীয় খাদ্য বা অর্থাৎ শর্করা জাতীয় পদার্থ আছে। কি কি আছে? তোমার হেমিসেলুলোজ আছে, কাইটিন আছে, পেপটিডোগ্লাইকেন আছে, তারপরে গ্লুকোনিওজোম আছে, এরকম বিভিন্ন কিছু আছে যেগুলো শর্করা জাতীয় পদার্থ। তো এরকমই একটা শর্করা জাতীয় পদার্থ হলো হেমিসেলুলোজ। তো এই হেমিসেলুলোজ বলতে এটা একটা বিভাগ টাইপের, এর মধ্যে অনেক টাইপের মানে কি বলবো, অনেক টাইপের শর্করা জাতীয় জিনিস আছে। তো এরকমই একটা জিনিস হলো জাইলোগ্লুক্যান। তো আমাদের যে এতটুকু মাথায় রাখলেই হবে যে হেমিসেলুলোজ হলো ওয়ান কাইন্ড অফ শর্করা। তো এই শর্করার মধ্যেও আবার বিভিন্ন ভাগ আছে। তো ওর মধ্যে একটা হলো মানে এই শর্করারও আরো বিভিন্ন ভাগ আছে, মানে উদাহরণ আছে। মানে এটা মানে শর্করা হেমিসেলুলোজের উদাহরণ তোমার কাছে যদি চাই, তাহলে তুমি এই জাইলোগ্লুক্যান বলতে পারো যে জাইলোগ্লুক্যান হলো এই হেমিসেলুলোজের একটা উদাহরণ। তো এই তোমার হেমিসেলুলোজের মধ্যে একটা হেমিসেলুলোজ হলো জাইলোগ্লুকান। তো এই জাইলোগ্লুকানের কাজ কি? এটা হলো আমার কোষ প্রাচীর গঠনের ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। কোষ প্রাচীর গঠনে এটা কি ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। তো তোমার জাইলোগ্লুকান কি? জাইলোগ্লুকান হলো তোমার কোষ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে, এতটুকু জানলেই হবে। মানে এই লাইনটা তোমরা একটু মাথায় রেখো যে জাইলোগ্লুকান হলো কোষ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। তো এটা এমসিকিউ হিসেবে আসতে পারে। তো এখন এখানে তোমার একটা মানে তোমার এই যে এই প্যারাটাই, অর্থাৎ এর নিচে একটু মানে বিভিন্ন প্যারা জুড়ে একটা প্যারা, পুরো প্যারা জুড়ে, মানে প্যারা না মানে এর নিচের অংশটুকু জুড়ে তোমার বিভিন্ন কিছুর কোষ প্রাচীর সম্পর্কে তোমাদেরকে ধারণা দিছে। তা ঠিক আছে, তোমাদের এগুলো জানা লাগবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। বাট এইখানে কি আছে, এইখানে জিনিসটা অত প্রপারলি বলা নেই। অর্থাৎ এই জিনিসগুলো তুমি যখন শৈবাল ছত্রাক অধ্যায়টা পড়বা, ওইখানে তোমার বলা থাকবে যে শৈবালের কোষ প্রাচীর এটা দ্বারা গঠিত, ছত্রাকের কোষ প্রাচীর এইটা দ্বারা গঠিত। তারপরে তুমি যখন ব্যাকটেরিয়ার অধ্যায়টা পড়বা, অর্থাৎ 4 নম্বর অধ্যায় অণুজীব পড়বা, সেখানে তুমি জানতে পারবা যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর এটা দ্বারা গঠিত। তো ওইখানে জিনিসগুলো একদম প্রপারলি বলা আছে যে আসলে কি দ্বারা গঠিত। তো আমি তোমাদেরকে মানে সাজেস্ট করবো যে তোমরা ওই অধ্যায়গুলোতে যেই জিনিসগুলো আছে ওইগুলো পড়বে। এখানে এই জিনিসটা পড়ে কোনো লাভ নেই, কারণ তোমার যদি পরীক্ষায় আসে যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, অবশ্যই তোমার প্রশ্নটা ওইখান থেকেই করা হবে, এইখান থেকে কখনোই এই প্রশ্নটা করা হবে না। তো আমি এখানে তোমাদেরকে মোটামুটি একটু লিখে দিচ্ছি যে কোনটার প্রাচীর কি দ্বারা গঠিত। তো তোমার প্রথমে আসে হলো ছত্রাক। তো এখানে তোমার ছত্রাকের কোষ প্রাচীর যেটা দ্বারা গঠিত ওইটাই লিখা আছে হলো কাইটিন। তো তোমার ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? কাইটিন দ্বারা গঠিত। এখন কাইটিন কি? কাইটিন হলো এক ধরনের শর্করা জাতীয় পদার্থ। এই যে হেমিসেলুলোজ যেমন একটা শর্করা জাতীয় পদার্থ, কাইটিনও একটা শর্করা জাতীয় পদার্থ। কিন্তু মানে কাইটিনের পার্থক্য কি, মানে কাইটিনটা মানে কাইটিনের বিশেষত্ব হলো তোমার শর্করা জাতীয় পদার্থে তোমার মূলত কি থাকে, তোমার কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন থাকে। আর কাইটিন হলো একটা স্পেশাল টাইপের শর্করা জাতীয় পদার্থ, যার মধ্যে তুমি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের পাশে নাইট্রোজেনও পাবা। এর জন্য কাইটিনকে বলা হয় হলো নাইট্রোজেন যুক্ত পলিস্যাকারাইড। কাইটিন হলো ওয়ান কাইন্ড অফ নাইট্রোজেন যুক্ত পলিস্যাকারাইড। এই হলো কাইটিন, হলো শর্করা জাতীয় পদার্থ। তো এই জিনিসটা দিয়ে মূলত ছত্রাকের কোষ প্রাচীর গঠিত। তারপরে আমরা শৈবালে আসি। তো শৈবাল, শুধু শৈবাল না, আমরা উদ্ভিদও এখানে লিখবো। শৈবাল আর উদ্ভিদের কোষ প্রাচীর তোমার সেলুলোজ দ্বারা গঠিত। সেলুলোজ দ্বারা তোমার শৈবাল আর উদ্ভিদের কোষ প্রাচীর, মানে শৈবাল আর উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত। এখন কথা হলো শৈবাল। তো শৈবালের ভিতরে কিন্তু অনেক ভাগ আছে। ভাগ আছে বলতে আমি তোমাদেরকে আগে বলছি, শৈবাল আসলে এত ছোট জিনিস না যে শ্যাওলা, শৈবাল শ্যাওলা, আসলে এরকম না। শৈবাল অনেক টাইপের শৈবাল আছে। তোমার লোহিত শৈবাল আছে, সোনালী হলুদ শৈবাল আছে, তারপরে তোমার অগ্নি শৈবাল আছে, সবুজ শৈবাল আছে, এরকম অসংখ্য টাইপের শৈবাল আছে। তো এরকমই একটা শৈবাল হলো তোমার সোনালী হলুদ শৈবাল। সোনালী হলুদ শৈবাল, সোনালী হলুদ শৈবাল। এখন সোনালী হলুদ শৈবালটা আমাদের মানে কনসার্ন না, আমাদের কনসার্ন হলো ডায়াটম। তো এই সোনালী হলুদ শৈবালের একটা সুন্দর নাম আছে যেটাকে তোমার ডায়াটম বলা হয়। অর্থাৎ যাই সোনালী হলুদ শৈবাল তাই হলো ডায়াটম। অর্থাৎ সোনালী হলুদ শৈবালেরই আরেক নাম হলো তোমার ডায়াটম।
তো এই যে ডায়াটম, তো ডায়াটম বা সোনালী হলুদ শৈবাল, তো এদের কোষ প্রাচীর, এরা যেহেতু ওয়ান কাইন্ড অফ শৈবাল, তার মানে কি এদের কোষ প্রাচীরে তুমি কি পাবা? সেলুলোজ পাবা, অবশ্যই সেলুলোজ পাবা। বাট সেলুলোজের পাশে এদের কোষ প্রাচীরে তুমি আরেকটা জিনিস পাবা, যেটাকে তোমার সিলিসিক অ্যাসিড বলা হয়। অ্যাসিড বলা হয়। তো আমি বলতেছি তাহলে মানে কি শৈবাল, তাহলে শৈবাল হলে অবশ্যই কোষ প্রাচীরে কি পাওয়া যাবে? কোষ প্রাচীরে সেলুলোজ পাওয়া যাবে। তো তোমার ডায়াটম, ডায়াটম বা সোনালী হলুদ শৈবাল, তো এরাও যেহেতু ওয়ান কাইন্ড অফ শৈবাল, তাহলে এদের কোষ প্রাচীরে তুমি কি পাবা? সেলুলোজ পাবা। তো নর্মালি প্রতিটা শৈবালের কোষ প্রাচীরেই সেলুলোজ পাওয়া যায়, কিন্তু ডায়াটমের কোষ প্রাচীরে তুমি সেলুলোজ পাবা। সেলুলোজের সাথে আরেকটা জিনিস পাবা, যেটাকে তোমার সিলিসিক অ্যাসিড বলে। অর্থাৎ ডায়াটমের কোষ প্রাচীরে শৈবাল প্লাস মানে ডায়াটমের কোষ প্রাচীরে সেলুলোজ প্লাস সিলিসিক অ্যাসিড এই জিনিসটা থাকে। এই হলো আরেকটা জিনিস। তো গেল শৈবাল আর উদ্ভিদ গেল। দেন আসি হলো তোমার ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে তুমি কি পাবা? তো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে এখানে তোমার ওরকম ভাবে বলা নাই যে আসলে কি পাওয়া যায়। তো এটা তোমরা 4 নম্বর অধ্যায় যখন পাবা তখন পাবা। তো একটা শর্করা জাতীয় পদার্থই পাওয়া যায়, এটাকে তোমার পেপটিডোগ্লাইকন বলা হয়। পেপটিডোগ্লাইকন, পেপটিডোগ্লাইকন। তো এই পেপটিডোগ্লাইকন জিনিসটা তুমি কোথায় পাবা? এই পেপটিডোগ্লাইকন জিনিসটা তুমি হলো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে পাবা। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে কি পাবা? পেপটিডোগ্লাইকন জিনিসটা পাবা, পেপটিডোগ্লাইকন এই জিনিসটা তুমি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পাবা। বাট এখানে তোমার ডাইরেক্টলি এই জিনিসগুলো বলা না, অর্থাৎ ছত্রাকের কোষ প্রাচীরে সেলুলোজ পাওয়া যায়, এটা ডাইরেক্টলি এখানে বলা নাই। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে পেপটিডোগ্লাইকন পাওয়া যায়, এটা ডাইরেক্টলি এখানে বলা নাই। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা এই জিনিসগুলো পড়বা। তো এইখানে ধরো এই জিনিসগুলো নাই, তো তোমরা পাশে লিখে নিতে পারো যে শৈবালের পাশে সেলুলোজ লিখবা, ব্যাকটেরিয়ার পাশে পেপটিডোগ্লাইকন লিখলে এইভাবে লিখে নিতে পারো। তো এই হলো মূলত কোষ প্রাচীর। আর প্রাণীতে তো কোষ প্রাচীর থাকে না। তো এতটুকু হলো মানে কার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত ওই জিনিসটা। তো উদ্ভিদের কোষ প্রাচীর হলো সেলুলোজ দ্বারা গঠিত, এতটুকু আমরা জানি। তো এখন আমরা একটু সেলুলোজ সম্পর্কে জানবো। সেলুলোজ, তো সেলুলোজ কি? সেলুলোজ হলো ওয়ান কাইন্ড অফ শর্করা। এখন এটা কেমন শর্করা? এখন শর্করারও অনেক ভাগ আছে, তোমার মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, হলো অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, এরকম বিভিন্ন ভাগ আছে। এখন এগুলো এই ভাগগুলা কেমনে করে? মোনোস্যাকারাইড কি? মোনোস্যাকারাইড হলো একদম সরল শর্করা, অর্থাৎ এই শর্করারে ভাঙে আর মানে এর আর ছোট ভাগে ভাগ ভাগ করতে পারবা না, মানে এটাই হলো লাস্ট। দেন ডাইস্যাকারাইড কি? ডাইস্যাকারাইড কে ভাঙলে তুমি মোনোস্যাকারাইড পাবা। তারপরে পলিস্যাকারাইড কি? পলিস্যাকারাইড কে ভাঙলে তুমি অসংখ্য মনোস্যাকারাইড পাবা। তো একটা মনোস্যাকারাইড হলো গ্লুকোজ, এটা আমরা সবাই মোটামুটি জানি যে গ্লুকোজ ওয়ান কাইন্ড অফ মনোস্যাকারাইড। তো অনেকগুলা গ্লুকোজ মিলে মূলত তোমার এই সেলুলোজ জিনিসটা গঠিত হয়। যে অনেকগুলা গ্লুকোজ যদি তুমি একসাথে করো দেন তুমি এই একটা পলিস্যাকারাইড পাবো, যেটাকে সেলুলোজ বলা হয়। এখন শুধু যে সেলুলোজ এমন না, আমরা স্টার্চ সম্পর্কে একটু পরিচিত। তোমরা যদি আমার লাস্ট ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে স্টার্চ বা শ্বেতসার জিনিসটা কি। তো এটা হলো ওয়ান কাইন্ড অফ তোমার হলো শর্করা জাতীয় পদার্থ, আর এটা হলো অনেকগুলো গ্লুকোজ নিয়ে গঠিত। এখন কথা হলো ভাইয়া, সেলুলোজও অনেকগুলো গ্লুকোজ নিয়ে গঠিত, আপনার শ্বেতসার বা স্টার্চও অনেকগুলো গ্লুকোজ নিয়ে গঠিত, তাহলে এদের মধ্যে পার্থক্যটা কি? তো এদের মধ্যে পার্থক্যটা কি? এদের মধ্যে পার্থক্য হলো তোমার গ্লুকোজের ভিতরেও আবার অনেক প্রকার আছে। গ্লুকোজের মধ্যে প্রকার বলতে তোমার আলফা গ্লুকোজ আছে, বিটা গ্লুকোজ আছে, ডি গ্লুকোজ আছে, এল গ্লুকোজ আছে, এরকম বিভিন্ন টাইপের মানে গ্লুকোজ আছে। তো এই জিনিসগুলো তোমার মূলত ভাগ করা হলো গ্লুকোজের মানে কার্বনের সাথে, মানে এগুলো মূলত তোমার কেমিস্ট্রির জিনিসপত্র। অর্থাৎ এই যে গ্লুকোজ তো মূলত কি তোমার 6টা কার্বন দ্বারা গঠিত, এর সাথে তোমার বিভিন্ন কার্যকারী মূলক থাকবে, তারপরে বিভিন্ন তোমার হলো কার্বন থাকবে। তো কার্বনের সাথে এই কার্যকারী মূলকের মানে অবস্থানের উপরে ভিত্তি করে এরকম বিভিন্ন নামকরণ করা হয়। আলফা গ্লুকোজ, বিটা গ্লুকোজ, তারপরে হলো তোমার হলো ডি গ্লুকোজ, এল গ্লুকোজ, এরকম বিভিন্ন কিছু নামকরণ করা হয়। তো এই যে সেলুলোজ আর স্টার্চের ভিতরে পার্থক্য হলে এই দুইটা জিনিসই তোমার গ্লুকোজ দ্বারা গঠিত, ঠিক আছে। বাট হলো তোমার এই যে সেলুলোজ আছে, সেলুলোজ হলো শুধু গ্লুকোজ দ্বারা গঠিত না। এটা কি দ্বারা গঠিত? এটা একটা স্পেশাল গ্লুকোজ, যেটাকে তোমার বিটা ডি গ্লুকোজ বলা হয়, বিটা ডি গ্লুকোজ। তো তোমার সেলুলোজ কি দ্বারা গঠিত? বিটা ডি গ্লুকোজ দ্বারা গঠিত। আর স্টার্চ কি দ্বারা গঠিত? স্টার্চ তোমার আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত। তো তোমার স্টার্চ কি দ্বারা গঠিত? স্টার্চ মূলত তোমার আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত। এই হলো মূলত পার্থক্য সেলুলোজ আর স্টার্চের মধ্যে, যে একটা হলো তোমার বিটা ডি গ্লুকোজ দ্বারা গঠিত আর একটা হলো আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত। তো এই সেলুলোজই মূলত আমাদের উদ্ভিদের কোষ প্রাচীরটা গঠন করে, আর এই স্টার্চ বা শ্বেতসার হলো উদ্ভিদের সঞ্চিত খাদ্য হিসেবে থাকে। এই হলো মূলত জিনিস। তো এতটুকু জানলেই তোমাদের হবে।
এখন এখানে আরেকটা জিনিস আছে, আরেকটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আছে, যেটা হলো মাইসেলি। মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয়। তো মাইসেলি হলো তোমার কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, এতটুকু জানলে হবে। তো ওই পয়েন্টে তোমার অনেক কিছু বলা আছে, যে এতগুলা ম্যাক্রোফাইবেল মিলে এতগুলা মাইক্রোফাইবেল, এতগুলো মাইসেলি মিলে এতগুলো, এইগুলা পড়ে কোনো লাভ নেই, এগুলো তোমার কোনো কিছুতেই আসে না। এগুলো পড়া মানে তোমার মাথাটা নষ্ট করা, আর কিছুই না। তো এইগুলো কিচ্ছু করবে না, জাস্ট মাঝখানে একটা লাইন পড়বা যে মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয়, এতটুকু জানলেই হবে। এই হলো তোমার মূলত কোষ প্রাচীর। এখন আমরা কোষ প্রাচীরের কাজ সম্পর্কে জানবো। তো কোষ প্রাচীরের কাজ সম্পর্কে জানবো। এখন কোষ প্রাচীরের কাজ সম্পর্কে আমরা তেমন বেশি কিছু জানবো না, জাস্ট কয়েকটা পয়েন্ট জানবো। কি কোষ প্রাচীর কি করে? কোষ প্রাচীর মূলত কোষকে তোমার আকৃতি প্লাস দৃঢ়তা প্রদান করে, দৃঢ়তা প্রদান করে। তো এরকম তোমার বইতে দুইটা পয়েন্ট আছে, তো আমরা দুইটা পয়েন্ট শিখবো না, আমরা জাস্ট এই দুইটা ওয়ার্ড শিখবো, যে আকৃতি আর দৃঢ়তা। আমরা জাস্ট এতটুকু মাথায় রাখবো যে কোষ প্রাচীর কাজ কি, কোষ প্রাচীর হলো আকৃতি ও দৃঢ়তা প্রদান করে। জাস্ট আকৃতি আর দৃঢ়তা, এই দুইটা ওয়ার্ড যদি আমরা মাথায় রাখি, তাহলে বাকি সবকিছু আমাদের মাথার ভিতর খেলে যাবে। তাই আমরা কি করতেছি? কোষ প্রাচীরের কাজ করতেছি অবশ্যই। তাহলে কি হবে? কোষ প্রাচীর কি করে? আকৃতি আর দৃঢ়তা কি করে দেয়? কাকে দেয়? কোষকে দেয়। জাস্ট আমরা যদি এই দুইটা ওয়ার্ড মাথায় রাখি, তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা জাস্ট এই দুইটা ওয়ার্ড মাথায় রাখবা, যে আকৃতি ও দৃঢ়তা। আকৃতি ও দৃঢ়তা, জাস্ট এই দুইটা ওয়ার্ড মাথায় রাখবা, আর কিচ্ছু মাথায় রাখবা না। দেন কি? দেন হলো কোষ প্রাচীর আরেকটা জিনিসকে সাহায্য করে, তোমার কোষকে হলো পানি ও খনিজ লবণ, পানি ও খনিজ লবণ শোষণ ও পরিবহনে সাহায্য করে। খনিজ লবণ, এখন এখানে দুইটা কথা বলা আছে তোমার, শোষণ ও পরিবহন, শোষণ প্লাস পরিবহন। এখন কথা হলো, ধরো তুমি আহ তোমার মনে নাই যে তুমি শোষণ বা পরিবহন এই দুইটা ওয়ার্ডই তুমি মুখস্থ করছিলে, বা তোমার শোষণ পরিবহনের ভিতরে একটা জিনিস তোমার মনে নাই। তো কি হয়েছে? তুমি এমনি লিখে দাও যে কোষ প্রাচীর কি করে? পানি এবং খনিজ লবণ শোষণে সাহায্য করে, বা কোষ প্রাচীর হলো পানি ও খনিজ লবণ পরিবহনে সাহায্য করে। তাও কারোর সাহস নাই যে তোমার নাম্বার কাটবে। কারণ তুমি একটা পয়েন্ট লিখছো, শোষণ আর পরিবহন দুইটা উল্লেখ না করে জাস্ট একটা জিনিস উল্লেখ করছো, এটাই না। তো তোমরা জাস্ট মাথায় রাখবা যে পানি ও খনিজ লবণ, শোষণ বা পরিবহন, এই দুইটার ভিতরে যে কোনো একটা ওয়ার্ডও মাথায় রাখতে পারো, বা দুইটাও মাথায় রাখতে পারো, এটা তোমাদের উপরে। এখন এই হলো আরেকটা পয়েন্ট। তো এই আরেকটা পয়েন্ট, তারপরে আর কি আছে? তো আরেকটা পয়েন্ট কি, আরেকটা পয়েন্ট হলো কোষ প্রাচীর কি করে? দুইটা কোষকে পৃথক রাখে। এখন এই জিনিসটাকে তোমার কোষ প্রাচীরের একটা স্তর হলো, মানে একটা অংশ হলো তোমার মধ্যপথে, যেহেতু মধ্যপথে দুইটা কোষকে পৃথক রাখতেছে, অর্থাৎ ডাইরেক্টলি মধ্যপথে মূলত দুইটা কোষকে পৃথক রাখে। আর এই মধ্যপথটা কি? মধ্যপথটা হলো কোষ প্রাচীরের একটা অংশ, এজন্য আমরা বলতে পারি যে কোষ প্রাচীর হলো তোমার দুইটা কোষকে পৃথক রাখে। তো এটা কোষ প্রাচীর একটা বৈশিষ্ট্য কি, এটা হলো দুইটি কোষকে পৃথক রাখে, পৃথক রাখে। দেন আরেকটা পয়েন্ট আছে তোমার হলো বহি উদ্দীপনা এবং অন্ত উদ্দীপনার বাহক পরিবাহক হিসেবে প্লাজমোডেজমাটা কাজ করে। তো এই প্লাজমোডেজমাটা জিনিসটা মূলত তোমার কোষ প্রাচীরের সাথে সংশ্লিষ্ট। এটা কি? কোষ প্রাচীরের মানে দুইটা কোষ প্রাচীরের মাঝখানে তোমার কূপ বা গর্ত টাইপ তৈরি হয়, দেন এই গর্তের মাধ্যমে দুইটা কোষ হলো নিজেদের মধ্যে জিনিসপত্রের আদান আদান প্রদান করে, অর্থাৎ একটা সংযোগ সৃষ্টি করে। তো এটা মূলত কোষ প্রাচীরের কারণেই হয়, অর্থাৎ প্লাজমোডেজমাটা মূলত এই কোষ প্রাচীরের সাথেই মানে সংযুক্ত। এই জন্য তোমার কি এখানে আরেকটা পয়েন্ট দিছে কি, যে বহি ও অন্ত উদ্দীপনার পরিবাহক, মানে বহি এবং অন্ত উদ্দীপনার পরিবাহক রূপে তোমার হলো এই কোষ প্রাচীর কাজ করে। এই হলো তোমার আরেকটা পয়েন্ট, যে বহি এবং অন্ত উদ্দীপনার পরিবাহক রূপে কোষ প্রাচীর কাজ করে। এখন এখানে তুমি বহি আর অন্ত এই দুইটা ওয়ার্ড যদি তুমি চাইলে বাদও দিতে পারো, যে এটা কি? কোষ প্রাচীর কি করে? প্লাজমোডেজমাটা হলো উদ্দীপনার পরিবাহক রূপে, উদ্দীপনার পরিবাহক রূপে তোমার তোমার এই প্লাজমোডেজমাটা কাজ করে। তো তোমরা এতটুকু লিখতে পারো যে উদ্দীপনার পরিবাহক রূপে প্লাজমোডেজমাটা কাজ করে। কেন লিখতে পারো? মানে এখানে তোমার বহি আর অন্ত উদ্দীপনা দুইটার কথাই উল্লেখ করা রয়েছে, অর্থাৎ কি আমাদের উদ্দীপনায় দুই ধরনের, একটা হলো বহি আর একটা অন্ত। এবং স্পেসিফিকলি যদি বলা থাকতো যে বহি বা অন্ত, তাইলে তোমরা বলতে পারতে হ্যাঁ তাইলে আমাদের ওইটা মেনশন করা লাগবে যে আমরা বহি বা অন্ত যে কোনো একটা দিয়ে আছে। তো আমরা যদি শুধু উদ্দীপনা লিখি, তাহলে তো ওটা দ্বারা তো বহি অন্ত দুইটাকেই বোঝাচ্ছে।
তাহলে তো একটু ঝামেলা বেঁধে যাবে। কিন্তু এখানে কি তোমার বই আর গ্রন্থ দুইটার কথাই উল্লেখ করা আছে, তাহলে তোমরা এটাও লিখতে পারো যে উদ্দীপনার পরিবাহক রূপে প্লাজমোডেজমাটা কাজ করে। এটা হলো আরেকটা কাজ। তো কাজগুলো তোমরা কেমনে মাথায় রাখবা? কাজগুলো তোমরা মাথায় রাখবা হলো তোমার প্রথম একটা পয়েন্ট যে কি আকৃতি ও দৃঢ়তা প্রদান করে। কোষ প্রাচীরের কাজ কি? কোষকে আকৃতি ও দৃঢ়তা প্রদান করে। এখন এই জিনিসটা মুখস্থও করা লাগে না, তোমরা বুঝতে পারতেছো যে এটা হলো কোষের সবচেয়ে বাইরের একটা স্তর। তো এটা কি করবে? একটা কোষে একটা নির্দিষ্ট আকৃতি দেবে, কে মানে কি বলবো স্ট্রং করবে, যাতে কোনো মানে কি হলো কোনো কিছু একে ভেদ করে না যাইতে পারে, ভিতরে ঢুকে এর কোনো ক্ষতি না করতে পারে। এই জন্য কি কোষ প্রাচীর কোষকে আকৃতি ও দৃঢ়তা প্রদান করে। দেন কোষ প্রাচীর কি করে? কোষে পানি, খনিজ লবণ এগুলো শোষণ পরিবহনে সাহায্য করে। তো তোমাদের শোষণ পরিবহনের ভিতরে যদি একটা ওয়ার্ডও মনে থাকে তাও কোনো সমস্যা নেই। দেন থার্ড পয়েন্ট কি? থার্ড পয়েন্ট আমরা যে প্রথমে তো মধ্যপদটা পড়েছি, তো মধ্যপদার মেইন কাজ কি? এটা কি করে? এটা হলো তোমার দুইটা কোষকে পৃথক করে। তার মানে কি? তোমার যেহেতু মধ্যপথে দুইটা কোষকে পৃথক করতেছে, তার মানে কোষ প্রাচীরও কি করে? কোষ প্রাচীর তোমার দুইটা কোষকে পৃথক করে। এই হলো আরেকটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট কি? আরেকটা পয়েন্ট হলো আমরা প্রথমের দিকে পড়ছি যে তোমার এই কোষ প্রাচীর, তো কোষ প্রাচীরের একটা অংশ হলো মধ্যপথা। তো এই মধ্যপথার মধ্যে তোমার কূপ এলাকা বা গর্ত এলাকা দেখা যায়। যে কূপ বা গর্তকে তোমার পিট বলা হয়, আর এই কূপ বা গর্ত তোমার পাশাপাশি বা মুখোমুখি থাকলে এটাকে পিট পেয়ার বলা হয়। যেহেতু এগুলো গর্ত টাইপ জিনিস, তো আর এই মধ্যপথটা কি দুইটা কোষের ক্ষেত্রে কমন। এই যেহেতু সামনাসামনি থাকতেছে গর্তগুলা, তো এই সামনাসামনি এই গর্তের মধ্য দিয়ে দুইটা কোষ নিজেদের মধ্যে একটা সংযোগ স্থাপন করে, অর্থাৎ জিনিসপত্রের আদান প্রদান করে। তো এই জিনিসটাকে, এই যে সংযোগটা স্থাপন হয়েছে, সাইটোপ্লাজমের একটা সংযোগ স্থাপন হয়েছে, এটা একটা নাম দেওয়া হয়েছে যেটা হলো প্লাজমোডেজমাটা। তো এই কি হয়? এই যে বলো যে এই গর্তটা আছে, এই গর্তের মাধ্যমে যে শুধু জিনিসপত্র আদান প্রদান হয় এরকম না, এখানে তোমার উদ্দীপনাটাও পরিবহন করা হয়। এই জন্য এই প্লাজমোডেজমাটাকে বলা হয়েছে এটা হলো উদ্দীপনার পরিবাহক রূপে কাজ করে। তো এখানে অন্ত আর বই উদ্দীপনার কথা বলা আছে, বা তোমরা শুধু যদি বলো উদ্দীপনার পরিবাহক রূপে প্লাজমোডেজমাটা কাজ করে, দেন এইটাও রাইট হবে। তো এই চারটা পয়েন্ট এরকম ভাবে তোমরা একটু টেকনিক্যালি এই চারটা কাজ মাথায় রাখবা। আর ওদিকে তোমরা গঠনটাও তো মূলত বুঝো যে তিনটা স্তর থাকে, তো তোমরা প্রাথমিক প্রাচীর সম্পর্কেও বলতে পারবা, সেকেন্ডারি প্রাচীর সম্পর্কে মোটামুটি বলতে পারবে, আর মধ্যপর্দা সম্পর্কেও মোটামুটি বলতে পারে। এইসব জিনিস বলবা যে এটা পেকটিক অ্যাসিড দ্বারা গঠিত, এটা মূলত দুইটা কোষকে পৃথক রাখে, এটা হলো তোমার হলো মাইটোসিস বিভাজনের টেলোফেজ পর্যায়ে এটা গঠিত হয়। এরকম বিভিন্ন জিনিসপত্র বললা। দেন পিট পেয়ার কি, প্লাজমোডেজমাটাকে, এগুলো এক্সপ্লেন করলা। দেন আরেকটা জিনিস, এই যে কোনটার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, ছত্রাকের এক জিনিস, উদ্ভিদের এক জিনিস, এগুলা বলে দিলে। এইগুলা বললে মোটামুটি তোমার ওই কোষ প্রাচীর টপিকটা মোটামুটি তোমরা একটা বেসিক ধারণা সবাইকে দিতে পারবা যে হ্যাঁ আমি কোষ প্রাচীর সম্পর্কে এইগুলা জানি। এই হলো তোমার মূলত এই কোষ প্রাচীর টপিকটা গেল। দেন আমরা আমাদের নেক্সট টপিকে আসি। নেক্সট টপিক কি? নেক্সট টপিক হলো আমাদের প্রোটোপ্লাজম। তো আমাদের নেক্সট টপিক কি? আমাদের নেক্সট টপিক হলো তোমার প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম, তো প্রোটোপ্লাজম জিনিসটা কি তোমাদেরকে একটু বোঝায়। তা আমাদের ধরো কোষ, এই কোষ ধরো এটা ধরো একটা কোষ, তো প্রাণী কোষ না, এটা একটা উদ্ভিদ কোষ, কারণ আমি এখানে কোষ প্রাচীর দিব। ধরো এটা একটা কোষ প্রাচীর, এটা একটা কোষ প্রাচীর, এটা হলো কোষ প্রাচীর। তো প্রোটোপ্লাজমে তোমার হলো বাংলা সংজ্ঞা, বাংলা সংজ্ঞা কি? ধরো একটা কোষ, এটা তো একটা কোষ, একটা কোষের তোমার কোষ প্রাচীর ব্যতীত বাকি যা আছে সবই হলো প্রোটোপ্লাজম, এটা হলো বাংলা সংজ্ঞা। বাংলা সংজ্ঞা কি? একটা কোষে তোমার কোষ প্রাচীর ব্যতীত বাকি যা আছে সবই কি? সবই হলো তোমার প্রোটোপ্লাজম। অর্থাৎ এই যে একটা উদ্ভিদ কোষ, এই উদ্ভিদ কোষে তোমার এই যে এতটুকু কোষ প্রাচীর, এটাকে আমি কোষ প্রাচীর বললাম, কোষ প্রাচীর বললাম। এখন আমি ভিতরে যা পাবো সবই হলো তোমার প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম। এখন একটা কোষের তুমি ভিতরে কি কি পাইতে পারো? ফার্স্টে তুমি একটা আরেকটা আবরণ পাবা, এই আবরণটাকে তোমার কি বলা হবে? কোষ ঝিল্লি বলা হয়, কোষ ঝিল্লি বলা হয়। দেন তুমি আরেকটা কি পাবা? আরেকটা জিনিস পাবা, একটু ভিতরে যাও, ভিতরে যে এরকম একটা মানে এই ভিতরে তুমি যা পাবা সবই কি? সবই হলো তোমার সাইটোপ্লাজম পাবা, সাইটোপ্লাজম পাবা, সাইটোপ্লাজম পাবা। তো সাইটোপ্লাজমের ভিতরে অনেক অঙ্গাণু টঙ্গাণু অনেক কিছু আছে, তো এর ভিতরেও আরেকটা অঙ্গাণু আছে যেরকম একটু বড় টাইপের, এরকম ই টাইপের, তো এটাকে তোমার নিউক্লিয়াস বলা হয়, নিউক্লিয়াস বলা হয়। তো তাহলে কি তুমি এই যে আমি জানি কি কোষ প্রাচীর ব্যতীত কোষে যত অঙ্গাণু আছে এই সব কিছু মিলে তোমার মূলত প্রোটোপ্লাজমটা গঠন করে। তো প্রোটোপ্লাজমে তুমি মেইনলি কি কি পাচ্ছ? এই যে প্রোটোপ্লাজম, এর ভিতরে মেইনলি তুমি তিনটা জিনিস পাচ্ছ। তিনটা জিনিস কি কি? একটা আবরণ যেটাকে কোষ ঝিল্লি বলা হচ্ছে, একটা হলো তোমার জেলির মতো পদার্থ যেটাকে তোমার সাইটোপ্লাজম বলা হচ্ছে, অর্থাৎ ওটা তোমার ম্যাক্সিমাম প্রোটোপ্লাজমের ম্যাক্সিমাম জায়গা জুড়ে এই সাইটোপ্লাজমটা আছে। আর এই সাইটোপ্লাজমের ভিতরে আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, একটা অঙ্গাণু পাচ্ছ যেটাকে নিউক্লিয়াস বলা হয়।
তো মূলত এই তিনটা অংশ নিয়ে তোমার প্রোটোপ্লাজম গঠিত। তাহলে আমরা বলতে পারি যে প্রোটোপ্লাজম প্রধানত তিনটা অংশ নিয়ে গঠিত। কি কি? তোমার হলো কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, আর হলো নিউক্লিয়াস। তো এইখানে আমাদের ছোটবেলার একটা কনসেপ্ট, মানে আমার একটা অনেক বড় কনফিউশন ছিল এই প্রোটোপ্লাজম নিয়ে। কি, তুমি যেখানেই পড়বা তোমার প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য এরকম বলবে যে এটা একটা জেলিন ন্যায় পদার্থ, এটা একটা দানাদার পদার্থ, এটা কি, এটা একটা বর্ণহীন পদার্থ, এটা একটা কলয়েডাল ধর্মী পদার্থ। অর্থাৎ এই সবকিছু দ্বারা বোঝাচ্ছে যে মূলত প্রোটোপ্লাজম কি একটা জেলিন নেই পদার্থ, অর্থাৎ যেটা হলো মূলত সাইটোপ্লাজম। অর্থাৎ আমি তোমাকে বলে দিছি যে সাইটোপ্লাজম কি, এই ভিতরে কোষ ঝিল্লির ভিতরে যে জেলিন নেই যে পদার্থ আছে ওটা মূলত সাইটোপ্লাজম। কিন্তু আসলে তো তোমার প্রোটোপ্লাজম শুধু সাইটোপ্লাজম না, এর ভিতরে একটা কোষ ঝিল্লি পাবা, একটা নিউক্লিয়াস নামক একটা বড় অঙ্গাণু পাবা। কিন্তু মূলত একটা জিনিস কি, মূলত হলো তোমার এই প্রোটোপ্লাজমে তোমার ম্যাক্সিমাম জায়গা জুড়ে মূলত সাইটোপ্লাজমটা আছে। নিউক্লিয়াস জাস্ট একটা অঙ্গাণু, একটা ছোট একটা অঙ্গাণু, কোষ ঝিল্লি কি জাস্ট একটা পর্দা। বাট মূলত তোমার এই প্রোটোপ্লাজমটা কি, মোটোপ্লাজমটা মূলত এই জেলিন নাই পদার্থ, অর্থাৎ প্রোটোপ্লাজম মূলত সাইটোপ্লাজম। আসলে প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম না, কারণ কি সাইটোপ্লাজমের সাথে তুমি যদি নিউক্লিয়াস আর হলো কোষ ঝিল্লিটা অ্যাড করো তাইলেই তুমি মূলত এই হলো প্রোটোপ্লাজমকে পাবা। বাট তাও মানে প্রোটোপ্লাজমে যেহেতু ম্যাক্সিমাম জিনিস, অর্থাৎ প্রোটোপ্লাজমে তোমার 90 থেকে 95% হলো সাইটোপ্লাজম, এই জন্য প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্যটাকে সাইটোপ্লাজমের বৈশিষ্ট্যের মতোই ডিফাইন করা হয়। এই হলো কথা। অর্থাৎ প্রোটোপ্লাজম মূলত মানে এর বৈশিষ্ট্যটাকে অনেকটা সাইটোপ্লাজমের বৈশিষ্ট্যের মাধ্যমেই মানে দিয়েই ডিফাইন করা হয়, কারণ এর ম্যাক্সিমাম জায়গা জুড়ে সাইটোপ্লাজম থাকে। এই জন্য প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্যটা যখন বলা হয় মূলত সাইটোপ্লাজমের বৈশিষ্ট্যটা চলে আসে। তো এতটুকু আমরা বুঝলাম। তাহলে এই প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্যটা আসলে কি এইটুকু আমাদের জানা লাগবে। তো আমরা প্রোটোপ্লাজমের কয়টা বৈশিষ্ট্য শিখবো যেটা আমাদের বইতে বলা আছে, আর আমি তোমাদেরকে ওইভাবে পড়াবো। তো কি কি বৈশিষ্ট্য, তোমার প্রথমত এই প্রোটোপ্লাজমটা কেমন হয়, অর্ধ স্বচ্ছ হয়। তারপরে এটা কি হয়, এটা তোমার আঠালো হয়, এটা তোমার আঠালো হয়। দেন এটা কি হয়, এটা তোমার বর্ণহীন হয়। তারপরে এটা কি হয়, এটা তোমার দানাদার হয়। এটা তারপরে তোমার কি হয়, জেলির ন্যায় অর্ধ তরল হয়। জেলির ন্যায় অর্ধ তরল হয়। তারপরে এটা কি হয়, কোলয়েডাল ধর্মী হয়। আর এটা কি হয়, তোমার সজীব হয়। তো এখানে তোমার কিছু প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য বললাম, যে প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য কি, এটা অধঃশস্য হবে, এটা আঠালো হবে, এটা বর্ণহীন হবে, এটা দানাদার হবে, এটা জেলির ন্যায় অর্ধতরল হবে, এটা হলো কলয়েড ধর্মী হবে, এটা হবে সজীব হবে। এখন তুমি বলতে পারো ভাই এতগুলা জিনিস মাথায় রাখবো একসাথে তো মনে থাকে না। তো আসলে এতগুলা পয়েন্ট একসাথে মনে থাকে না, বাট এখানে আমি তোমাকে কয়টা পয়েন্ট বললাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা পয়েন্ট বললাম। তুমি যদি সাতটা পয়েন্ট যদি কয়েকবার পড়ো তোমার সাতটা মাথায় থাকবে না, বাট অ্যাটলিস্ট তো পাঁচটা জিনিস এমনি মাথায় থাকবে। যখন তুমি এই প্রোটোপ্লাজম জিনিসটার কথা মাথায় রাখবে, তো এটা কি, এটা হলো একটা জেলিন নাই অর্ধতর পদার্থ। তার মানে কি, এটা একটা সজীব পদার্থ। তার মানে কি, এটা একটা হলো কি বলবো, এটা একটা আঠালো পদার্থ, এটা একটা অর্ধশস্য পদার্থ, এটা একটা দানাদার পদার্থ, এটা একটা বর্ণহীন পদার্থ। পাঁচটা জিনিস কাবার হয়ে গেছে। তারপরে তোমার যদি পাঁচটার বেশি মনে থাকে ভালো কথা, বাট চার থেকে পাঁচটা একটু মাথায় রাখার ট্রাই করো। অর্থাৎ সাতটাই পড়বে তাইলে দেখবা যে চার থেকে পাঁচটা মাথায় হলো চলে আসছে। তো তোমরা অবশ্যই চার থেকে পাঁচটা মাথায় রাখবা, সাতটা পড়ে চার থেকে পাঁচটা মাথায় রাখবা। কেন তুমি চার থেকে পাঁচটা অবশ্যই মাথায় রাখবা, কেন মাথায় রাখবা, এখন তোমাদেরকে টেকনিক শেখাই যে কিভাবে এই জিনিসটা দিয়ে তোমরা অনেক কিছু করতে পারো। এই সাতটা বৈশিষ্ট্য দিয়ে তোমরা অনেক কিছু করতে পারো। কি করতে পারো তোমাদেরকে বলি। তো আমি তোমাদেরকে এখন ট্যাকটিক্স শেখাবো। ট্যাকটিক্স কি, তোমার একটা অঙ্গাণু আছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম একটা অঙ্গাণু আছে, সাইটোপ্লাজম নামক একটা অঙ্গাণু আছে। তো এই সাইটোপ্লাজমকে তুমি দুইটা দুইটা ভাগে ভাগ করতে পারবে। একটা কি মাতৃকা, আরেকটা হলো তোমার সাইটোপ্লাজমিক, সাইটোপ্লাজমিক অঙ্গাণু। এই দুইটা ভাগে ভাগ করতে পারবে। দেন তুমি মাইটোকন্ড্রিয়া নামক আরেকটা অঙ্গাণু আছে। কন্ডিয়া নামক অঙ্গাণু, এখন মাইটোকন্ড্রিয়ার ভিতরে বিভিন্ন কিছু আছে। তোমার হলো মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন আছে, দেন ম্যাট্রিক্স আছে, দেন হলো তোমার অক্সিজোম আছে, এরকম বিভিন্ন কিছু আছে। তো মাইটোকন্ড্রিয়ার ভিতরে একটা জিনিস পাবো যেটাকে তোমার ম্যাট্রিক্স বলা হয়। মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, দেন আরেকটা অঙ্গাণু পাবো যেটাকে তোমার প্লাস্টিড বলা হয়। প্লাস্টিডের ভিতরে একটা অংশ আছে যেটাকে তোমার স্ট্রোমা বলা হয়। দেন হলো তোমার আরেকটা অঙ্গাণু পাবো যেটাকে নিউক্লিয়াস বলা হয়।
তো এই নিউক্লিয়াসের ভিতরে একটা মানে নিউক্লিয়াসের মধ্যে তুমি একটা জিনিস পাবো যেটাকে তোমার নিউক্লিওপ্লাজম বলা হয়। তো এই জিনিসগুলো তুমি পাবা, তুমি কি পাবা, তুমি হলো প্লাস্টিডের মধ্যে স্টোমা পাবা, মাইটোকন্ড্রিয়ার মধ্যে ম্যাট্রিক্স পাবা, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওপ্লাজম পাবা, আর সাইটোপ্লাজমের মধ্যে কি পাবা, মাতৃকা আর সাইটোপ্লাজমিক অঙ্গাণু পাবা। কিন্তু আমাদের কাজ মাতৃকা নিয়ে, সাইটোপ্লাজমিক অঙ্গাণুটা নিয়ে না। তো এটা আমরা আবার দ্রুত বাদ রাখবো, আমরা মাতৃকা নিয়ে কাজ করবো। তো সাইটোপ্লাজমের ভিতরে মাতৃকা আছে। তো এইগুলা কি, এইগুলা হলো এইগুলা কিন্তু সব কোষীয় অঙ্গাণু। তো প্রতিটা কোষীয় অঙ্গাণুর মানে ধরো ইম্পর্টেন্ট যে কোষীয় অঙ্গাণু আছে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া খুবই ইম্পর্টেন্ট, প্লাস্টিড খুবই ইম্পর্টেন্ট। তো এরকম যেসব ইম্পর্টেন্ট কোষীয় অঙ্গাণু আছে এদের সবার ভিতরে জেলিন নাই পদার্থ পাবা। অর্থাৎ জেলিন নাই পদার্থ বলতে আমরা কি পড়েছি, আমরা পড়েছি হলো প্রোটোপ্লাজম, তাই না, প্রোটোপ্লাজম। তো প্রোটোপ্লাজম জিনিসটা কি, এখানে তোমার কোষ ঝিল্লি আছে, সাইটোপ্লাজম আছে, আর হলো নিউক্লিয়াস আছে। তো সাইটোপ্লাজমটা কি, জেলিন নাই পদার্থ। অর্থাৎ তোমার এই প্রোটোপ্লাজমে তোমার 90 থেকে 95% হলো জেলিন নাই পদার্থ। এই জন্য আমরা প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্যটা যখন বলবো তখন এই জেলিন নাই পদার্থের বৈশিষ্ট্য বলবো, ওটাই মূলত তোমার প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য ধরে নিচ্ছে। এখন এই প্রোটোপ্লাজমের ভিতরে অর্থাৎ এই জেলিন নাই পদার্থের মধ্যেই কিন্তু এই অঙ্গাণুগুলা থাকে। অর্থাৎ তুমি নিউক্লিয়াসকে কই পাবা, নিউক্লিয়াসকে কিন্তু এই প্রোটোপ্লাজমের মধ্যেই পাবা। দেন হলো তুমি মাইটোকন্ড্রিয়া, একেও কিন্তু এই প্রোটোপ্লাজমের মধ্যেই পাবা। দেন হলো প্লাস্টিড, একেও কিন্তু তুমি প্রোটোপ্লাজমের মধ্যে পাবা। আর এই যে প্রোটোপ্লাজমের মধ্যে যে জেলিন নাই পদার্থ, এটাকেই একটা নাম দেওয়া হয়েছে যেটাকে কি সাইটোপ্লাজম বলা হয়। তো এই সাইটোপ্লাজমের মধ্যেও কি, এই সাইটোপ্লাজমকেও যদি তুমি একটু ভাগ করো তো এটাকেও আবার দুই ভাগে ভাগ করা যায়। এটাকে মাতৃকা আর হলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। অর্থাৎ সাইটোপ্লাজমে তোমার দুইটা জিনিস থাকে, বিভিন্ন অঙ্গাণু থাকে, তোমার মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলগি বডি, এরকম বিভিন্ন অঙ্গাণু থাকে। তো এই অঙ্গাণুগুলো আর হলো চারদিকে, এই অঙ্গাণুর চারপাশে জেলিন নাই পদার্থ থাকে। এই জন্য এই সাইটোপ্লাজমকে তোমার দুই ভাগে ভাগ করেছে, এটা হলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যেগুলো হলো মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, আরেকটা হলো মাতৃকা যেটা মূলত এই জেলিন নাই পদার্থ। অর্থাৎ কি, অর্থাৎ হলো ধরো প্রোটোপ্লাজমের ভিতরে তোমার মাইটোকন্ড্রিয়া আছে, তাহলে মাইটোকন্ড্রিয়াটা কি, মাইটোকন্ড্রিয়া কিন্তু প্রোটোপ্লাজমের মধ্যে ডুবানো আছে। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ভিতরেও কিছু এই জেলিনাই পদার্থ থাকবে। দেন হলো প্লাস্টিড, এরাও এই প্রোটোপ্লাজমের মধ্যে ডুবানো আছে, তার মানে কি এই প্লাস্টিডের মধ্যেও কিছু জেলিনাই পদার্থ থাকবে। এইগুলাকেই তোমার বিভিন্ন নাম দেওয়া হয়েছে। অর্থাৎ প্লাস্টিডের মধ্যে যে জেলিনাই পদার্থ আছে এটাকেই স্ট্রোমা বলা হয়েছে, সাইটোপ্লাজমের মধ্যে যে জেলিনাই পদার্থ আছে ওটাকে মাতৃকা বলা হয়েছে, তোমার মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে জেলিনাই পদার্থ আছে ওটাকে ম্যাট্রিক্স বলা হয়েছে, নিউক্লিয়াসের মধ্যে যে জেলিনাই পদার্থ আছে এটাকে নিউক্লিওপ্লাজম বলা হয়েছে। বাট জিনিসটা কিন্তু এই প্রোটোপ্লাজমই, অর্থাৎ এই প্রোটোপ্লাজমের জেলিনাই পদার্থটাই কিন্তু মূলত এই সাইটোপ্লাজমের মধ্যে আছে, এই হলো নিউক্লিয়াসের মধ্যে আছে, এই হলো মাইটোকন্ড্রিয়ার মধ্যে আছে, অর্থাৎ জিনিসটা সেম। এই জন্য তুমি যখন এই যে প্লাস্টিড বলবা, প্লাস্টিড পড়বা, পড়ার সময় কিন্তু তুমি এই স্ট্রমা জিনিসটা পড়বা। মাইটোকন্ড্রিয়া যখন পড়বা তখন কিন্তু তুমি ম্যাট্রিক্স জিনিসটা পড়বা। আর এই ম্যাট্রিক্স কিন্তু মূলত এই প্রোটোপ্লাজমই, প্রোটোপ্লাজমই মূলত ম্যাট্রিক্স। এখন যদি তুমি প্রোটোপ্লাজমের এই 7টা বৈশিষ্ট্য মাথায় রাখতে পারো, এবং তোমার পরীক্ষায় তোমার এই প্লাস্টিড সম্পর্কে লিখতে দিছে, তো তুমি জানো যে প্লাস্টিডের একটা অংশ হলো স্ট্রমা। তো স্ট্রমার বৈশিষ্ট্য কি, এই স্ট্রমের বৈশিষ্ট্য হলো মূলত এই 7টা বৈশিষ্ট্য হলো তোমার হলো স্ট্রমার বৈশিষ্ট্য। স্টমার বৈশিষ্ট্য কি, তোমার এই 7টা বৈশিষ্ট্য হলো তোমার স্টমার বৈশিষ্ট্য। দেন তোমার কি সম্পর্কে বলতে বলছে, তোমার বলছে যে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে বলো। তো তুমি জানো মাইটোকন্ড্রিয়ার একটা অংশ হলো ম্যাট্রিক্স। তার মানে কি, তোমার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কি, ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হলো এই যে এই 7টা বৈশিষ্ট্য হলো ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। অর্থাৎ প্রোটোপ্লাজম অর্ধশস্ত্র, তোমার ম্যাট্রিক্স স্টমা এরা হলো অর্ধশস্ত্র, প্রোটোপ্লাজম আঠালো, ম্যাট্রিক্স স্টমা এরা হলো তোমার আঠালো, প্রোটোপ্লাজম বন্ধহীন, ম্যাট্রিক্স স্টমা এরা হলো বন্ধহীন, প্রোটোপ্লাজম হলো দানাদার, এই ম্যাট্রিক্স স্টমা এরা হলো দানা। তো অর্থাৎ জিনিস সেম। এই জিনিসটাই মূলত মানে ধরো এই প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য বলে তুমি অলরেডি মাইটোকন্ড্রিয়ার কিছু বৈশিষ্ট্য পড়ে ফেললা, তোমার হলো ম্যাট্রিক্সের হলো তোমার প্লাস্টিডের কিছু বৈশিষ্ট্য পড়ে ফেলা। তো পরে যখন তুমি প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া এগুলো সম্পর্কে বলবা বা লিখবা তখন তুমি এই জিনিসগুলা ওর ভিতরে ঢুকাই দিতে পারলো। অর্থাৎ এক জিনিস দিয়ে কিন্তু তুমি অনেক জিনিস পড়ে ফেলতে পারবা। দেন হলো তোমার নিউক্লিওপ্লাজম আছে, তারপরে তোমার মাতৃকা আছে, সাইটোপ্লাজমীয় মাতৃকা আছে, সবগুলার বৈশিষ্ট্যই এই 7টা বৈশিষ্ট্য। অর্থাৎ তোমাকে যদি বলে যে তুমি বৈশিষ্ট্য লিখো, তুমি কিসের কিসের বৈশিষ্ট্য, এই যে এখানে 7টা বৈশিষ্ট্য, অর্ধশস্ত্র, আঠালো, আঠালো, বর্ণহীন, দানাদার, জেলিন নাই, অর্ধতরল, তোমার কলয়েডাল ধর্মী, সজীব, এই 7টা বৈশিষ্ট্য কাদের বৈশিষ্ট্য, এটা হলো তোমার প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য। এটা কিসের বৈশিষ্ট্য, সাইটোপ্লাজমের মধ্যে যে মাতৃকা থাকে ওই মাতৃকার বৈশিষ্ট্য। এটা কিসের বৈশিষ্ট্য, এটা হলো তোমার মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। এটা কিসের বৈশিষ্ট্য, তোমার প্লাস্টিডের স্ট্রমার বৈশিষ্ট্য। এটা কিসের বৈশিষ্ট্য, এটা নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমের বৈশিষ্ট্য। এই হলো মূলত জিনিস। তো এই জিনিসটাই মূলত তুমি একটা জিনিস পড়লে এরকম এই জিনিসগুলো খাবার করে ফেলতেছে। এই হলো জিনিস, এই ট্যাকটিক্সটা যদি তুমি ফলো করো তাহলে একটা জিনিস শিখে অনেক কিছু শিখে ফেলতে পারবা।
এখন প্রোটোপ্লাজমের ভিতরে মানে মেইন জিনিসটা আমি তোমাদেরকে বুঝাইতেছি। এখন কিছু এমসিকিউ তোমাদেরকে জানা লাগবে কি প্রোটোপ্লাজম হলো জীবনের ভৌত ভিত্তি। তো এটা খুবই মানে কি বলো ফেমাস একটা এমসিকিউ। প্রোটোপ্লাজম হলো জীবনের ভৌত ভিত্তি, জীবনের ভৌত ভিত্তি। তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে যে প্রোটোপ্লাজম হলো জীবনের ভৌত ভিত্তি। এখন এটা হলো তোমার মানে এতটুকু মাথায় রাখলে হবে। তোমার পরীক্ষায় প্রশ্নটাই এমন আসবে যে জীবনের ভৌত ভিত্তি কাকে বলা হয়, প্রোটোপ্লাজমকে বলা হয়। এটা ক নাম্বারেও আসতে পারে। তো আরেকটু অ্যাডভান্স লেভেলে তোমরা এটাও একটু জেনে রেখো যে বিজ্ঞানী হাক্সলি, বিজ্ঞানী হাক্সলি সেই কথাটা বলেছে, মানে হাক্সলি বলছে যে প্রোটোপ্লাজম হলো জীবনের ভৌত ভিত্তি। এটা কার কথা? এটা হলো হাক্সলির কথা। তো এই পুরা জিনিসটাই তোমরা মাথায় রাখবে যে হাক্সলি বলেছে, সে কি বলেছে যে জীবনের ভৌত ভিত্তি হলো প্রোটোপ্লাজম, এতটুকু জানবে। দেন আরেকটা জিনিস বলা আছে তোমার, পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়েছে। পানিকে কি বলা হয়েছে? ফ্লুইড অফ লাইফ। এটাও একটা এমসিকিউ আসতে পারে। ফ্লুইড অফ লাইফ হলো তোমার পানি। দেন কি? দেন হলো প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের ভিতরে পানি কতটুকু থাকে? প্রোটোপ্লাজমের ভিতরে পানি থাকে হলো তোমার 70% থেকে 80%। এই জিনিসটা তোমার মাঝে মধ্যে এমসিকিউ তে চলে আসে যে প্রোটোপ্লাজমে, সরি 90%। তো প্রোটোপ্লাজমে পানির পরিমাণ কত? 70 থেকে 90%। তো এই জিনিসটা একটা এমসিকিউ হিসেবে আসতে পারে। তো মেইনলি এখানে তোমার এই বৈশিষ্ট্যগুলা, প্রোটোপ্লাজমের এই যে মেইন যে বৈশিষ্ট্যগুলো আছে, এই মেইন বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তোমার একটু জানা লাগবে। এই হলো কথা। এই হলো মোটামুটি কিছু এমসিকিউ হিসেবে আসতে পারে। প্রোটোপ্লাজম সম্পর্কে আমরা আরো দুইটা বৈশিষ্ট্য জানবো। আমি তোমাদেরকে পরের পৃষ্ঠায় দাগিয়ে দিচ্ছি আরো দুইটা বৈশিষ্ট্য। তো প্রথম বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য হলো তোমার প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি, পানি অপেক্ষা বেশি। তো এটা হলো আরেকটা বৈশিষ্ট্য। তো তোমাদেরকে কমন 7টা বৈশিষ্ট্য পড়াইছিলাম। তো ওই 7টা বৈশিষ্ট্যর সাথে আরো কয়েকটা বৈশিষ্ট্য অ্যাড করে গেলে তোমার মানে মোটামুটি তোমার ধারণাটা আরো ভালো হবে। তো এই বৈশিষ্ট্যটা একটু ইম্পর্টেন্ট যে প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানির থেকে বেশি। এখন কথা হলো এই আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি, এটা সম্পর্কে আমরা একটু জানবো যে আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি। এখন তোমাদেরকে বলি যে আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি। তো আপেক্ষিক গুরুত্ব কি? আপেক্ষিক গুরুত্ব হলো তোমার ওয়ান কাইন্ড অফ ঘনত্ব, অর্থাৎ ঘনত্বকেই তোমার হলো অবস্থা সাপেক্ষে তোমার আপেক্ষিক গুরুত্ব বলা হয়। মানে জিনিসটা এরকম, ধরো আহ কোনো কিছুর ঘনত্বকে যদি তুমি পানির ঘনত্বের সাথে কম্পেয়ার করো, তখন জিনিসটাকে, এই পুরা জিনিসটাকে তোমার আপেক্ষিক গুরুত্ব বলা হয়। ফর এক্সাম্পল তোমার ধরো পানির একটা ঘনত্ব আছে, পানির একটা ঘনত্ব আছে, ধরো আমরা পানির ঘনত্ব কিছু একটা ধরে নিলাম, ধরো 1, পানির ঘনত্ব হলো 1। এখন কথা হলো ধরো আমার কাছে দুধ আছে আর প্রোটোপ্লাজম আছে। তো দুধের ঘনত্ব কি 0.5, আর প্রোটোপ্লাজমের ঘনত্ব হলো প্রোটোপ্লাজমের ঘনত্ব হলো 2। তো এখন কথা হলো এখানে আমরা মানে স্পষ্টভাবে বুঝতে পারতেছি যে পানির থেকে দুধের ঘনত্ব কম আর প্রোটোপ্লাজমের ঘনত্ব বেশি। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে দুধের আপেক্ষিক গুরুত্ব পানির থেকে কম। আর ওইটার ক্ষেত্রে বলতে পারি যে প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানির থেকে বেশি। মানে এখানে ঘনত্ব বেশি কিন্তু পানির সাথে যেহেতু কম্পেয়ার করেছি, এজন্য আমরা বলতে পারি যে কি হলো প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানির থেকে বেশি। বাট এরকম ভাবে বলা যায় না যে প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব দুধের থেকে বেশি। এইখানেও কিন্তু ঘনত্ব কম্পেয়ার করা হচ্ছে, বাট যখন আমরা ঘনত্বটা পানির সাথে কম্পেয়ার করব তখন এই আপেক্ষিক গুরুত্ব ওয়ার্ডটা আমরা আনতে পারবো। অর্থাৎ আপেক্ষিক গুরুত্বটাকে স্ট্যান্ডার্ড ধরে দেন এর থেকে বেশি কম, এই জিনিসটা হলো আপেক্ষিক গুরুত্ব। তো এই হলো কথা। তো এই জিনিসটা এই আপেক্ষিক গুরুত্ব, অর্থাৎ প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি। এই হলো আরেকটা পয়েন্ট। তো আরেকটা পয়েন্ট দাগিয়ে দিচ্ছি। ওই পয়েন্টটা কি? ওই পয়েন্টটা হলো তোমার আম, এখানে দিয়ে আছে তোমার কি তাপ, অ্যাসিড আর অ্যালকোহল। তাপ অ্যাসিড আর হলো অ্যালকোহল। তো এদের প্রভাবে এই অ্যালকোহল এইগুলার প্রভাবে তোমার, প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম জমাট বাঁধে। অর্থাৎ তাপ, অ্যাসিড, অ্যালকোহল এইগুলার প্রভাবে তোমার কি প্রোটোপ্লাজম হলো জমাট বাঁধে। এখন কথাটা কি? এখন কথাটা হলো ধরো তুমি প্রোটোপ্লাজমের সাথে যদি তাপ দাও বা ওর সাথে অ্যাসিড মেশাও বা অ্যালকোহল মেশাও, তাহলে কি হবে? এই প্রোটোপ্লাজম জিনিসটা কি হবে? জমে যাবে। তো এই হলো তোমার প্রোটোপ্লাজমের কিছু বৈশিষ্ট্য। যে তোমাকে যদি জিজ্ঞেস করে যে প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য কি, তাহলে ওই যে ওই সাতটা বৈশিষ্ট্য, যে 7টা বৈশিষ্ট্য কথা বলেছিলাম, অর্থাৎ জেলিন নেই, এই তারপরে বর্ণহীন, দানাদার, তারপরে অর্ধশস্য, কলের ধর্মী, সজীব, এই বৈশিষ্ট্যগুলো তুমি বললা,
সাথে আরো কিছু বৈশিষ্ট্য অ্যাড করে দিল, যেমন আপেক্ষিক গুরুত্ব পানির থেকে বেশি, দেন এগুলো তাপ, অ্যাসিড, অ্যালকোহলের প্রভাবে প্রোটোপ্লাজম জিনিসটা জমাট বাঁধে, এরকম কিছু বৈশিষ্ট্য তুমি মেনশন করে দিলা। এছাড়াও তুমি জানো কি প্রোটোপ্লাজমের 70 থেকে 90 ভাগ পানি থেকে, প্রোটোপ্লাজম জীবনের গুরুত্ব বেশি। তো তুমি এইগুলা বলে মোটামুটি তোমার কি মানে একজনকে যদি তুমি বলো তাহলে তুমি সে বুঝবে যে প্রোটোপ্লাজম সম্পর্কে তোমার মোটামুটি একটা ভালো ধারণা আছে। এই হলো আরেকটা জিনিস। তো এখানে আমি তোমাদেরকে আরো কিছু জিনিস দাগিয়ে দিছি, এই জিনিসগুলো একটু পড়াই। যে আরেকটা লাইন আমি দাগাইছি যে তোমার প্রোটোপ্লাজম, তো প্রোটোপ্লাজম আমরা লিখলাম প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য, জৈবিক বৈশিষ্ট্য, জীবের বৈশিষ্ট্য। প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য হলো জীবের বৈশিষ্ট্য। তো এই লাইনটা কেন দাগাইছি, কারণ এই জিনিসটা তোমার এমসিকিউ তে আসার একটা চান্স আছে। দেখো তোমার বলে দিল যে ড্যাশের জৈবিক বৈশিষ্ট্য জীবের বৈশিষ্ট্য, কিসের জৈবিক বৈশিষ্ট্য, তোমার প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য হলো জীবের বৈশিষ্ট্য। তো নিচে চারটা অপশন, চারটা অঙ্গাণুর নাম দিয়ে দিল, অ্যান্সার হবে হলো প্রোটোপ্লাজম। তো এই জিনিসটা একটু জানবা। দেন আরেকটা জিনিস আছে যে প্রোটোপ্লাজম, এই যে আমাদের প্রোটোপ্লাজম, এই যে প্রোটোপ্লাজম, তো প্রোটোপ্লাজম কি, প্রোটোপ্লাজম আমরা জানি কি, এই যে কোষ প্রাচীর এর ভিতরে যা আছে সব প্রোটোপ্লাজম। এখন একটা কোষ কি, একটা কোষের কিন্তু বিভিন্ন কিছু লাগে, অর্থাৎ সে খাদ্য গ্রহণ করে, সে হলো পানি গ্রহণ করে, তারপরে সে বর্জ্য পদার্থ বের করে দেয়। তো এগুলা তো সে বের করবে, অর্থাৎ তার কি একটা কোষের হলো বাইরের সাথে হলো জিনিসপত্রের একটা আদান প্রদান করা লাগে, তো একটা আদান প্রদান করা লাগে। তো প্রোটোপ্লাজম এই যে পানিটা, অর্থাৎ অন্য কিছু না, জাস্ট পানিটা কিভাবে গ্রহণ করে, অর্থাৎ কেউ প্রোটোপ্লাজমে কি করে, প্রোটোপ্লাজম তোমার কিছু পানি গ্রহণ করে, কিছু পানি ত্যাগ করে, এরকম চলতে থাকে। তো প্রোটোপ্লাজম কি করে, প্রোটোপ্লাজমে একটা প্রসেস আছে যেটাকে তোমার অভিস্রবণ বলা হয়, তো প্রোটোপ্লাজম এই অভিস্রবণ প্রক্রিয়ায় হলো তোমার পানি গ্রহণ আর ত্যাগ করে, পানি গ্রহণ প্লাস ত্যাগ করে হলো কি এই অভিস্রবণ প্রক্রিয়া, অর্থাৎ এই অভিস্রবণ প্রক্রিয়ায় তোমার প্রোটোপ্লাজম কি করে, প্রোটোপ্লাজম হলো পানি গ্রহণ প্লাস ত্যাগ, এই কাজটা কিসের মাধ্যমে করে, অভিস্রবণ প্রক্রিয়া করবে। তো তোমাদেরকে এখানে আরেকটা জিনিস জানাই রাখি যে এই অভিস্রবণকে তোমার ইংলিশে অসমোসিস বলা হয়, তো আমাদের এই জীববিজ্ঞান বইতে এই অসমোসিস ওয়ার্ডটাই ইউজ করা হয়, অর্থাৎ অভিস্রবণ নাই, বাট তোমার বাংলায় সুন্দর মতো অসমোসিস লিখে দিছে। তো আমরা যদি না জানি যে অভিস্রবণের ইংলিশ হলো অসমোসিস, তখন আমরা একটু মানে থেমে যাবো বা আমরা একটু ধরা খেয়ে যাবো। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা অভিস্রবণের ইংলিশ অসমোসিস এই জিনিসটা একটু মাথায় রাখবো, কারণ জীববিজ্ঞানের জন্য এই অভিস্রবণ প্রক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট। আর প্রোটোপ্লাজম হলো এই অভিস্রবণ প্রক্রিয়ায় তোমার কি করে বলো, পানি গ্রহণ এবং ত্যাগ করে। এখন কথা হলো ভাই এই জিনিসটা এই অভিস্রবণ প্রসেসটা কি, তো এটা সম্পর্কে আমরা 9 10 পড়েছি, ভালোই পড়েছি। তো জিনিসটা আমি তোমাদেরকে একটু শর্টে একটু বুঝিয়ে দিই যে এই অভিস্রবণটা কি। তো অভিস্রবণ হলো একটা প্রসেস। তো এই প্রসেসটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য, দুইটা একই ধর্মী দ্রবণ, অর্থাৎ দুইটা দ্রবণ, ধরো তুমি দুইটা দ্রবণ নিচ্ছ, তো কিন্তু দ্রবণ দুইটা একই রকম হবে, অর্থাৎ তুমি যদি চিনির দ্রবণ নাও তাহলে তোমার দুইটা দ্রবণই চিনির দ্রবণ হবে, তুমি যদি লবণের দ্রবণ নাও তাহলে দুইটা দ্রবণই হলো লবণের দ্রবণ হবে। তো ধরো এই হলো আমার একটা দ্রবণ আর এই হলো আরেকটা দ্রবণ, তো দুইটাই হলো সেম টাইপের দ্রবণ, বাট কি হবে এই দুইটা দ্রবণের ঘনত্ব আলাদা হওয়া লাগবে, অর্থাৎ অবশ্যই দুইটা দ্রবণের ঘনত্ব আলাদা হওয়া লাগবে। অর্থাৎ ধরো এটা হলো হালকা ঘনত্ব, এটার ঘনত্ব হালকা, আর এটার ঘনত্ব কি, এটার ঘনত্ব ধরো এটা হলো ঘন, এটা হলো হালকা আর এটা হলো ঘন। এখন এটা দ্রবণ হালকা কখনো হয় আর ঘন কখনো হয়, এই জিনিসটা আমাদের বোঝা লাগবে। তো এই জিনিসটা একটা সিম্পল একটা কথা, অর্থাৎ একটা দ্রবে মানে ধরো এই দুইটা দ্রব তুমি কম্পেয়ার করতেছো, যেহেতু দুইটা একই টাইপ দ্রব, মানে এই দুইটা দ্রবণ তুমি কম্পেয়ার করতেছো, দুইটা একই টাইপ দ্রবণ, অর্থাৎ দুইটার ভিতরেই পানি আছে, দুইটার ভিতরে চিনি আছে, কিন্তু একটা হালকা আর একটা ঘন। এবার এটা কিভাবে বুঝবো, এটা মূলত সিম্পলি একটা কথা হলো আমরা জানি যে একটা দ্রবণ মূলত দুইটা জিনিসটা গঠিত, অর্থাৎ এর ভিতরে যে তরল পদার্থ থাকে ওটাকে দ্রাবক বলা হয়, অর্থাৎ পানি যেটা, আর যে হলো কি বলবো, যেই হলো কি কঠিন পদার্থ থাকে ওটাকে দ্রব বলে, অর্থাৎ এখানে চিনি দ্রব আর হলো পানি দ্রাবক। এখন একটা দ্রবণ হালকা ঘন কখন হবে, একটা দ্রবণ হালকা হবে যখন কি হবে, যখন হলো কম্পারেটিভলি কি হবে, এর ভিতরে দ্রাবকের পরিমাণ বেশি থাকবে, অর্থাৎ পানি যদি বেশি থাকে একটা দ্রবণের ভিতরে তাহলে দ্রবণটা তোমার হালকা হবে। এখন কম্পারেটিভলি একটা দ্রবণে তোমার পানি কম আছে, অর্থাৎ মানে আমি জিনিসটা কম্পারেটিভলি এই ওয়ার্ডটা কেন ইউজ করতেছি, অর্থাৎ পানি অবশ্যই বেশি থাকে একটা দ্রবণ হওয়ার জন্য, অবশ্যই এখানে দ্রাবক বেশি থাকা লাগবে। বাট তুমি যদি এই দুইটা দ্রবণ কম্পেয়ার করো তাহলে কম্পারেটিভলি ধরো এটাতেও তোমার 10 গ্রাম চিনি আছে, এইটাতেও তোমার 10 গ্রাম চিনি আছে। এখন এখন কি হয়েছে, এখন হলো ধরো এখানে তোমার কত, এখানে ধরো তোমার 20 গ্রাম হলো পানি আছে, 20 গ্রাম পানি আছে। এখন কি হয়েছে,
তোমার কি এটা হলো ঘন দ্রবণ। তো ঘন দ্রবণে কি কম্পারেটিভলি দ্রাবক কম থাকে, অর্থাৎ তোমার এইখানে অবশ্যই এই 20 গ্রাম পানি থাকলে হবে না, এখানে তোমার ধরো একটু কম পানি থাকা লাগবে, অর্থাৎ 15 গ্রাম পানি আছে। বাট কিন্তু তাও কিন্তু পানির পরিমাণ কিন্তু আমার এখানে চিনির থেকে বেশি। বাট কি হয়েছে, এইখানে কিন্তু যদি এই দুইটা দ্রবণ কম্পেয়ার করো, তাহলে দুইটা দ্রবণের ভিতরে কিন্তু একটাতে কিন্তু তোমার মানে এই দ্রাবকের পরিমাণ কম। তো এই জন্য এই কম্পারেটিভলি ওয়ার্ডটা ইউজ করতেছে, অর্থাৎ তুলনামূলক ভাবে। তো তুলনামূলক ভাবে এখানে যেহেতু আমার দ্রাবক বা পানি কম, তার মানে এই দ্রবণটা হলো আমার ঘন, আর এই দ্রবণটা কি, এই দ্রবণটা হলো আমার হালকা। এখন কি হলো, এখন আমি এদের ভিতরে অসমোসিস প্রসেস হবে। এদের ভিতরে অসমোসিস প্রসেস কখন হবে, যখন আমি এই দুইটা জিনিসের মাঝখানে একটা পর্দা রেখে দেবো, অর্থাৎ একটা পর্দা দিলাম না দুইটার সাথে, এই যে এই দুইটা আমরা লাগাই দিলাম, এই পর্দার সাথে এই দুইটা দ্রবণ লাগাই দিলাম, লাগাই দেওয়ার পরে এই যে পর্দাটা, তো এই পর্দাটা অবশ্যই তোমার অর্ধভেদ্য হওয়া লাগবে, অর্ধভেদ্য হওয়া লাগবে। তো তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, তোমাদের এই যে 11-12 এর বইতে তোমরা একটা ওয়ার্ড পাবা, যে ওয়ার্ডটার নাম কি, ওয়ার্ডটার নাম হলো বৈষম্য ভেদ্য। বৈষম্য ভেদ্য, ওয়ার্ডটার নাম কি, বৈষম্য ভেদ্য। এখন আমরা অর্ধবেদ্য চিনি, অর্ধবেদ্য কি আমরা জানি হলো তিন টাইপের, হলো কি বলবো পদ্মা আছে, একটা হলো ভেদ্য, একটা অভেদ্য, একটা অর্ধবেদ্য। তো এই ভেদ্য কি, ভেদ্য দিয়ে যাইতে পারে সবকিছু যাইতে পারে, অভেদ্যর মধ্যে হলো কিছুই যাইতে পারে না, আর অর্ধবেদ্য কিছু যাইতে পারে আর কিছু যাইতে পারে না। এখন ভাইয়া এত কিছু তো বুঝলাম, এখন এই বৈষম্য ভেদ্যটাকে তোমরা একটু এই জিনিসটা মাথায় রাখবা যে যাই হলো তোমার অর্ধবেদ্য, অর্থাৎ অর্ধবেদ্য যেই জিনিস তোমার বৈষম্য ভেদ্যও সেই জিনিস, অর্থাৎ অর্ধবেদ্য আর বৈষম্য ভেদ্যের মধ্যে কোনো পার্থক্য নেই। তো অর্ধবেদ্য পদ্মারই আরেক নাম হলো তোমার বৈষম্য ভেদ্য পদ্মা। তো এতটুকু মাথায় রাখলা। এখন এতটুকু মাথায় রাখার পরে এখন কি হবে, এখন ধরো এই দুইটা দ্রবণ তুমি অর্ধবেদ্য ঈদে রেখে দিছো, তো এদের মধ্যে কি হবে, যেহেতু এটা একটা অর্ধবেদ্য পদ্মা, তাহলে অর্ধবেদ্য পদ্মা যে তোমার সবসময় তোমার হলো কি বলবো, মানে অর্ধবেদ্য কিছু যাইতে দেয় কিছু যাইতে দেয় না, এটা হলো অর্ধবেদ্যের বৈশিষ্ট্য। এইখানে তাহলে কি আছে, এখানে তোমার দ্রব আর দ্রাবক আছে, এখানে দ্রব আর দ্রাবক আছে, যেহেতু এটা অর্ধবেদ্য এই জন্য এটা দ্রব বা দ্রাবক যে কোনো একটাকে যাইতে দেবে, আরেকটাকে যাইতে দেবে না। এটা অবেদ্য হলে কাউকে যাইতে দিত না, আর ভেদ্য হলে দুইটাকেই যাইতে দিত। তো এই অর্ধবেদ্যটা কাকে যাইতে দেবে, অর্ধবেদ্যটা আমার এই দ্রাবককে যাইতে দেবে, আমার এই দ্রাবককে যাইতে দিবে। এবং জিনিসটা কি হয়, তোমার এই অসমোসিস বা তোমার হলো এই যে অবিস্রবণ প্রসেস, কি অবিস্রবণ প্রসেস হলো, এই অবিস্রবণ প্রসেসে তোমার হলো যেটা হলো কম ঘনত্বের, অর্থাৎ যেটা হলো হালকা দ্রবণ, ওই হালকা দ্রবণ থেকে তোমার দ্রাবকটা ঘন দ্রবণে যায়। হালকা দ্রবণ থেকে দ্রাবকটা ঘন দ্রবণে যায় কিসের মাধ্যমে, অর্ধবেদ্য পদ্মার মাধ্যমে। এবং ততক্ষণ পর্যন্ত ধরো এই যে এইখানে কিন্তু 20 গ্রাম পানি আছে, অর্থাৎ 20 গ্রাম দ্রাবক আছে, আর এখানে 15 গ্রাম পানি আছে, অর্থাৎ এখানে কি কম দ্রাবক আছে। এখন ততক্ষণ পর্যন্ত এইখান থেকে তোমার এই দ্রাবকটা যাইতে থাকবে যতক্ষণ না তোমার দুই জায়গার ঘনত্ব সেম হবে। এখন কথা হলো দুই জায়গার ঘনত্ব কখন সেম হবে, দুই জায়গার ঘনত্ব তখনই সেম হবে, কারণ আমরা জানি যে এই জায়গাটাও তোমার 10 গ্রাম চিনি আছে, এইখানেও তোমার 10 গ্রাম চিনি আছে, অর্থাৎ দ্রব্য দুই জায়গাটাই সেম আছে, কিন্তু পার্থক্যটা কিসের, দ্রাবকের পার্থক্য। তাহলে ঘনত্ব কখন সেম হবে, ঘনত্ব তখনই সেম হবে যখন আমার এই দুই দিকে দ্রাবকটা সেম হবে। অর্থাৎ এখানে ধরো 20 গ্রাম করে যাচ্ছে, এখন যাইতে যাইতে কি হলো, যাইতে যাইতে একটা টাইমে তোমার কি হলো, একটা টাইমে তোমার এখান থেকে ধরো 2.5 গ্রাম চলে গেল। তো এখন 2.5 গ্রাম গেলে এখানে কতটুকু পানি থাকলো, 17.5 গ্রাম পানি থাকলো, আর এখানে 2.5 গ্রাম অ্যাড হলে এখানেও কিন্তু 17.5 গ্রাম পানি হয়ে গেল। অর্থাৎ এখানে এখন আমি বলতে পারবো যে এই দুইটা দ্রবণের ঘনত্ব সেম। তখন জিনিসটা কি, তখন আমরা বলতে পারবো যে এই, তখন কি মানে সংজ্ঞা অনুযায়ী, সংজ্ঞা প্রথমে কি বলছে যে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দ্রবণে দ্রাবক যাবে, এখন গেল দ্রাবক গেল। এখন এটা ততক্ষণ পর্যন্ত যাইতে থাকবে যতক্ষণ না দুই দিকের ঘনত্ব সেম হবে। এখন দেখো দুই দিকের ঘনত্ব সেম হয়ে গেছে, এখন দুই দিকের ঘনত্ব সেম হওয়ার পরে কি হবে, তোমার এই প্রসেসটা থেমে যাবে, অর্থাৎ এই যে দ্রাবক যাচ্ছিল দ্রাবকের যাওয়াটা বন্ধ হয়ে যাবে। তো এই হলো তোমার অসমোসিস প্রসেস। প্রথম কন্ডিশন হলো তোমার কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যাওয়া লাগবে, কি যাবে, দ্রাবক যাবে। এখন কথা হলো দ্রাবক কি, দ্রাবক হলো মানে ততক্ষণ পর্যন্ত যাইতে থাকবে যতক্ষণ না দুই দিকের ঘনত্ব সেম হবে। তারপরে কি হবে, তারপরে হলো তোমার এই যে যাওয়াটা বন্ধ হয়ে যাবে। তো এই তিনটা জিনিসকে কম্বাইন করলেই তুমি যে প্রসেসটা হয় ওটা হলো অবিস্রবণ বা অসমোসিস প্রসেস। তো আমি মোটামুটি তোমাদেরকে অসমোসিস প্রসেস সম্পর্কে একটা ধারণা দিয়ে দিলাম। এখন কথা হলো তোমাদেরকে এই পুরা জীববিজ্ঞান বই সম্পর্কে একটা কথা বলে রাখি। এই জীববিজ্ঞান বইতে তুমি যত গ্যাসীয় পদার্থ পাবা, গ্যাসীয় পদার্থ বলতে ধরো অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বা বিভিন্ন গ্যাস, নাইট্রোজেন, এরকম টাইপের যে গ্যাসগুলো, তো এরা যেসব মানে এই যে ওই জীববিজ্ঞান বইতে যত গ্যাসীয় টাইপের পদার্থ আছে, তো এদের ভিতরে মানে গ্যাসীয় টাইপ পদার্থ যদি পাও, এখন গ্যাসীয় টাইপ রিলেটেড কোনো একটা প্রসেস বা প্রক্রিয়ার কথা বলা হয়েছে, ওই প্রক্রিয়াটা অলওয়েজ তোমার কি হবে, ওই প্রক্রিয়াটা অলওয়েজ তোমার ব্যাপন হবে, ওই প্রক্রিয়াটা অলওয়েজ কি হবে, তোমার ব্যাপনই হবে। তো এটাকে তোমার ইংলিশে ডিফিউশন বলা হয়, তো ইংলিশটা একটু জেনে রাখবা, কারণ কোনো কোনো জায়গায় এই ডিফিউশন ওয়ার্ডটাই থাকবে। তো এই মাথায় রাখবা যে এই জীববিজ্ঞান বইতে তুমি যত গ্যাসের সাথে সম্পৃক্ত
প্রসেস পাবো, ওই প্রসেস গুলো অলওয়েজ ব্যাপন বা ডিফিউশন হবে। আরেকটা জিনিস মাথায় রাখা, এই জীববিজ্ঞান বইতে যত তুমি তরল পদার্থের সাথে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট প্রক্রিয়া, অর্থাৎ তরল পদার্থ বলতে আমি মূলত তোমার পানিকে বোঝাচ্ছি। পানির সাথে সংশ্লিষ্ট প্রক্রিয়া কি, এই যে এটা দেখেই বুঝতে পারতো যে প্রোটোপ্লাজমে পানি গ্রহণ আর ত্যাগ হয়, অবিস্রবণ প্রক্রিয়া, অর্থাৎ পানির সাথে সংশ্লিষ্ট প্রসেস হলো তোমার অবিস্রবণ। অবিস্রবণ যেটাকে তোমার ইংলিশে কি বলা হয়, অসমোসিস বলা হয়। অর্থাৎ জীববিজ্ঞান বইতে গ্যাস রিলেটেড প্রসেস হলো ডিফিউশন বা ব্যাপন, আর হলো পানি রিলেটেড প্রসেস হলো অবিস্রবণ ও অসমোসিস। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা, এটা যদি তুমি আগে থেকে জেনে রাখো তাহলে পড়তে পরবর্তীতে পড়তে তোমার সুবিধা হবে। তো এই হলো মোটামুটি জিনিসটা। তো এখানে মোটামুটি আমি প্রোটোপ্লাজম সম্পর্কে সবকিছু তোমাদেরকে আলোচনা করে দিলাম। তো আর একটা জিনিস বাকি আছে, সেটা কি, সেটা হলো প্রোটোপ্লাজমের চলন। প্রোটোপ্লাজমের চলন, এখন প্রোটোপ্লাজমের চলন কি? এখন প্রোটোপ্লাজমের চলন বলতে আসলে ওই চলনটা না, মানে আমরা যেটা বুঝি যে আমরা হেঁটে চলে বেড়াচ্ছি তো এটাই তো চলন, কিন্তু প্রোটোপ্লাজমের চলন ওরকম না। ওরকম না বলতে ধরো এটা হলো আমার কোষ প্রাচীর, ভিতরে তোমার এই যে প্রোটোপ্লাজম আছে, প্রোটোপ্লাজম আছে, এর ভিতরে বিভিন্ন অঙ্গাণু আছে, ধরো এটা হলো নিউক্লিয়াস, তারপরে এটা ধরো এটা হলো মাইটোকন্ড্রিয়া, এরকম প্লাস্টিড, এরকম বিভিন্ন অঙ্গাণু আছে। এখন প্রোটোপ্লাজম তো মূলত কি, প্রোটোপ্লাজম মূলত একটা জেলিন ন্যায় তরল পদার্থ, অর্থাৎ জেলিন ন্যায় একটা অর্ধ তরল পদার্থ। তো কি হয় তোমার এই প্রোটোপ্লাজম যেহেতু একটা সজীব পদার্থ, অর্থাৎ আমরা ওই যে ওইখানে 7টা বৈশিষ্ট্য বলেছিলাম, ওর ভিতরে একটা বৈশিষ্ট্য হলো সজীব। তো সজীব জিনিসটা কি, সজীব হলে যার ভিতরে জীবন আছে। এখন জীবন কাদের মধ্যে থাকে, জীবন তাদের মধ্যে থাকে যারা নড়াচড়া করতে পারে, মানে বুঝোই তো, জীবের মধ্যে জীবন আছে। তো জীব কি করতে পারে, নড়াচড়া করতে পারে, তারপরে হলো কি জীব হলো খাওয়া দাওয়া করে, তারপরে সবকিছু চলতে থাকে, তো এই জন্য আমরা জীব। আর জীব কি, সজীব, অর্থাৎ আমরা সজীব। আর হলো অজীব কারা, অজীব হলে যে জড় পদার্থ, এই যে চেয়ার টেবিল এই বোর্ড এইগুলো হলো তোমার হলো অজীব পদার্থ। কিন্তু এই প্রোটোপ্লাজম কি, প্রোটোপ্লাজম কিন্তু সজীব, অর্থাৎ এর মধ্যে জীবন আছে। তো এর জীবনটা কি করে, এর মানে জীবন আছে, তো এই জীবনে কি করে, এই প্রোটোপ্লাজমের ভিতরে যে জেলিন নাই পদার্থ আছে, এগুলো তোমার একটু নড়াচড়া করে, একটু মানে একটু নড়াচড়া করে বলতে ধরো এগুলো নর্মালি একদম স্থির থাকে না। অর্থাৎ তুমি যদি একটা বোতলে পানি রেখে দাও আর ওটা যদি তুমি বাইরে থেকে না নাও, তাহলে কিন্তু ওই পানিটা অলওয়েজ স্থিরই থাকবে। কিন্তু তুমি যদি এই যে কোষ প্রাচীর মধ্যে এই প্রোটোপ্লাজমকে রাখো, এই প্রোটোপ্লাজমটা পানির মতো স্থির থাকবে না, প্রোটোপ্লাজম একটু হলেও একটু নড়াচড়া করবে। অর্থাৎ এইখানে আমার নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটা কি করলো, তুমি দেখলা যে 5 মিনিট পরে নিউক্লিয়াসটা এখানে চলে গেল, অর্থাৎ একটু নড়াচড়া করলো, অর্থাৎ এদের পজিশনটা ফিক্স নয়, কারণ এই জেলিন নাই পদার্থটা একটু নড়াচড়া করে, করার ফলে কি হয়, এদের পজিশনটা একটু মানে নড়ে যায়, মানে এইখান থেকে পজিশন চেঞ্জ হয়ে যায়। তো এই জিনিসটাই হলো তোমার মূলত প্রোটোপ্লাজমের চলন। এখন প্রোটোপ্লাজমের চলনের একটা সুন্দর নাম এখানে দেওয়া আছে, যেটাকে আবর্তন বলা হয়। তো ইংলিশে তোমার সাইক্লোসিস বলা হয়, তো এখানে সাইক্লোসিস ওয়ার্ডটাও বাংলায় লিখে আছে, তো তোমরা দুইটা ওয়ার্ডই চিনবা, কারণ তোমার আসলে তোমার আবর্তনের ভিত্তি সাইক্লোসিসটাই থাকবে, অর্থাৎ বলা থাকবে যে প্রোটোপ্লাজমের চলনকে কি বলে। এখন এখানে বিভিন্ন অপশন দেওয়া থাকবে, তো একটা অপশন তোমার সাইক্লোসিস থাকবে, আবর্তন থাকার চান্স খুব কম, তাই তোমরা মাথায় রাখবে। এখন প্রোটোপ্লাজমের আমরা দুই ধরনের চলনের কথা বলা আছে, যে এখানে তোমার প্রোটোপ্লাজমের দুই ধরনের চলনের কথা বলা আছে। একটা কি, একটা হলো তোমার একমুখী চলন, একমুখী চলন। আরেকটা হলো তোমার হলো কি, আরেকটা হলো তোমার বহুমুখী চলন। তো তোমাদেরকে একটু বলি যে এই একমুখী চলন আর বহুমুখী চলনটা কিরকম। ধরো এই যে আমার কোষ প্রাচীর, এর মধ্যে তোমার প্রোটোপ্লাজম আছে, তো প্রোটোপ্লাজম আছে, এখন এর মধ্যে ধরো প্রথমে দেখি একমুখী চলন। তো একমুখী চলন কি, একমুখী চলন হলো আমার এই পুরা প্রোটোপ্লাজমটা একটা নির্দিষ্ট সিকোয়েন্সে ঘটে। নির্দিষ্ট সিকোয়েন্স বলতে ধরো আমার পুরা প্রোটোপ্লাজম এর ভিতরে আছে, পুরা এটা শুধু এই যে এরকম একটা ডাইরেকশনে ঘুরতেছে, মানে একটা নির্দিষ্ট সিকোয়েন্সে ঘুরতেছে। জিনিসটা প্রপারলি বুঝতে পারবে যখন বহুমুখী চলনে আসবে। তো বহুমুখী চলনে কি হয়, বহুমুখী চলনে এরকম হয় না। বহুমুখী চলনে কি হয়, ধরো এইখানকার এই প্রোটোপ্লাজমটুকু এইভাবে ঘুরতেছে, বাট এইখানকার প্রোটোপ্লাজমটুকু এইভাবে ঘুরতেছে, এইখানকার প্রোটোপ্লাজমটুকু এইভাবে ঘুরতেছে, অর্থাৎ এক এক জায়গায় এক এক প্রোটোপ্লাজম এক এক রকম ভাবে ঘুরতেছে বা নড়তেছে, অর্থাৎ কোনো মিল নাই। বাট এখানে কি হয়েছে, আমার পুরা কোষের প্রোটোপ্লাজমই একটা সিকোয়েন্সে ঘুরতেছে। এই জন্য এটা হলো একমুখী, এটা হলো তোমার একমুখী, আর এটা হলো তোমার বহুমুখী চলন। এই হলো একমুখী আর বহুমুখীর মধ্যে পার্থক্য। এখন একমুখী কিরকম, বহুমুখী কিরকম, এটা তোমার অত প্রপারলি জানা লাগবে না, তোমরা জাস্ট এদের উদাহরণ গুলা শিখবা, কারণ তোমার যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে এদের উদাহরণটাই আসবে। তোমাকে কখনো বলবে না যে একমুখী চলন এক্সপ্লেন করো, বহুমুখী চলন এক্সপ্লেন করো। তো এই একমুখী চলন তুমি কিসে দেখতে পাবা, তো একমুখী চলনটা দেখতে পাবা হলো একটা তোমার ইসে, এখানে একটা কথা বলা আছে পাতার ঝাঁঝি, অর্থাৎ একমুখী চলনের এক্সাম্পল হলো পাতার ঝাঁঝি। পাতার ঝাঁঝিতে তুমি একমুখী চলন দেখতে পাবে। এখন পাতার ঝাঁঝি কি জিনিস ওটা তোমার জানা লাগবে না, তুমি জাস্ট মাথায় রাখবে যে পাতার ঝাঁঝিতে একমুখী চলন দেখা দেখা যায়। আর আরেকটা আছে কি, আরেকটা আছে হলো তোমার বহুমুখী চলন, বহুমুখী চলন। তো এই বহুমুখী চলনটা তুমি কিসে দেখতে পাবো, বহুমুখী চলনটা তুমি দেখতে পাবো এখানে একটা নাম আছে ট্রানডেসেন্টিয়া। ট্রানডেসেন্টিয়া, আমার বানানটা ভুল গেছে শিওর, বাট জিনিসটা কি, আমি কখনো এই বানানটা একদম সঠিকভাবে মাথায় রাখি না, তোমরাও রাখবা না। তোমরা কিভাবে মাথায় রাখবা, তোমরা জাস্ট এতটুকু মাথায় রাখবে যে ট্রা
ডেস মানে কিছু একটা মাথায় রাখবে, যে ট্রাডেস মাথায় রাখতে পারো, বা শুধু সেন্টিয়া মাথায় রাখতে পারো, বা তোমার মতো করে এখানে ট্রান্ডেন্স সেন্টিয়া আছে, তুমি ট্রাডেস সেন্টিয়া এরকম কিছু একটা মাথায় রাখবা। কেন মানে এরকম মানে কি বলবো, এরকম ভাবে মাথায় রাখবো কারণ কি, তুমি এই পুরা ওয়ার্ডটা যদি প্রপারলি মাথায় রাখতে যাও তোমার অনেক টাইম দেওয়া লাগবে, প্লাস মনে থাকতে পারে নাও থাকতে পারে, বাট জিনিসটা যদি কোনো রকম ভাবে মনে রাখো তোমার মানে মাথা ক্যাচ করতে পারবে যে এরকম একটা ওয়ার্ড আছে। এক্সাক্ট ওয়ার্ডটা মাথায় রাখা লাগবে না, কেন কারণ কি তোমার যদি প্রশ্ন আসে যে নিচের কোনটি বহুমুখী চলনের উদাহরণ, তো উদাহরণে তোমার একটা তো এই ট্রাডেস সেন্টিয়া থাকবেই। এখন তোমার মাথায় আসতে পারে যে ভাই একটা ট্রাডেস সেন্টিয়া দিল, একটা ট্রাডে ভেন্টিয়া দিল, ট্রাডে ভেন্টিয়া দিল, একটা ট্রাডে হেন্টিয়া দিল, তখন তো আমি তো উল্টা পাল্টা ভাবে পড়িছি, আমি তো মিলাইতে পারবো না। এখন জিনিসটা কি, ধরো এই যে তোমার নর্মালি তোমার বোর্ডের প্রশ্ন, তো তোমার মেইন টার্গেট এইচএসসি ইন্টারনাল পরীক্ষার কথা আমি বলবো না, কারণ কিছু কিছু স্কুল কলেজ আছে যেখানে একটু মানে কি বলবো, মানে প্রশ্নটা স্ট্যান্ডার্ড থাকে না, উল্টা পাল্টা প্রশ্ন করে, বাট বোর্ডে যখন প্রশ্ন করবে বোর্ডের প্রশ্নটা অলওয়েজ স্ট্যান্ডার্ড হবে। এখন একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন তোমার কখনোই এরকম ভাবে অপশন দেয় না যে বানায় দেয়। অপশনটা কিভাবে দেয়, ধরো একটা অপশন দিল, দেন হলো তোমার খুঁজলো যে আরেকটাকে একমুখী চলনের অপশনটা দিয়ে দিল, পাতার ঝাঁঝিটা দিয়ে দিল। এছাড়াও তোমার বই খুঁজে দেন আরো দুইটা ওয়ার্ড বের করলো যার এর সাথে একটু সম্পর্ক আছে, আর দুইটা ওয়ার্ড দিয়ে দিল। এরকম টার্ডেন্স হলো এখানে টার্ডেন্সেন্টিয়া আছে, আমি আরেকটা টার্ডেভেন্টিয়া বানাই দিই, আরেকটা টার্ডেহেন্টিয়া বানাই। এরকম কখনো হয় না, তোমার স্ট্যান্ডার্ড প্রশ্ন অলওয়েজ তোমার বই থেকেই প্রশ্ন করা হয়, নিজে থেকে বানায় কিছু কখনো করা হয় না। অ্যাডমিশন বলো এইচএসসি বলো, ওইখানে অলওয়েজ তোমার এই ট্রান্ডেন্সেন্টিয়াই থাকবে। ওইটা বাদে তোমার বইয়েরই কিছু ওয়ার্ড থাকবে, তো বই পুরা বই খুঁজলে এই ট্রান্ডেন্সেন্টিয়ার সাথে মানে একদম পুরোপুরি মিলে যায়, এরকম ওয়ার্ড তুমি পাবা না। এর জন্য তুমি কোনো রকম ভাবে জাস্ট ওয়ার্ডটা মাথায় রাখো, তাইলেই তুমি মানে অ্যান্সার করতে পারবা। তো এই হলো তোমার একমুখী চলন আর বহুমুখী চলনের বিষয়টা। এখন কথা হলো আমি মোটামুটি তোমাদের এই মানে কি বলবো, ভাবছিলাম যে কোড ঝিল্লিটাও পড়াবো, কিন্তু এই কোড ঝিল্লি টপিকটা এখন শুরু করলে মানে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। অলরেডি ভিডিওটা 1 ঘন্টা ক্রস করে গেছে, তো আমি এই কোড ঝিল্লি টপিকটা আর এই ভিডিওর মধ্যে ঢুকাচ্ছি না, আমি নেক্সট ভিডিওতে কোড ঝিল্লি টপিকটা আনবো। তো আজকের ভিডিওতে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যদি বলি, তাহলে এই যে প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য, অর্থাৎ এই যে 7টা বৈশিষ্ট্য বললাম, অর্ধশস্য, দানাদার, সজীব, কলয়েডাল ধর্মী, তারপরে আরো কিছু বৈশিষ্ট্য আছে। তো এগুলো তুমি কয়েকবার বললে 7টা না পারলেও 4-5টা তোমার মাথায় থাকবে, 4-5টাই না। এই 4-5টা বৈশিষ্ট্য দিয়ে যে তুমি শুধু প্রোটোপ্লাজমকে ডিফাইন করতে পারতেছো এরকম না, তুমি এই 4টা বৈশিষ্ট্য মানে 4 থেকে 5টা বৈশিষ্ট্য তোমার মাথায় থাকলে তুমি মাইটোকন্ড্রিয়া সম্পর্কে কিছু লিখতে পারো, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য তোমার পড়া হয়ে গেছে। দেন প্লাস্টিকের স্টমার বৈশিষ্ট্য তোমার পড়া হয়ে গেছে, তারপর নিউক্লিয়াস, ইভেন নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমের বৈশিষ্ট্যও পড়া হয়ে গেছে। দেন হলো কি, দেন হলো সাইটোপ্লাজমের মাতৃকার বৈশিষ্ট্য, তোমার এই 4 থেকে 5টা বৈশিষ্ট্য পড়া হয়ে গেছে, অর্থাৎ তুমি এইগুলা সম্পর্কে এই অঙ্গাণু সম্পর্কেও কিছু না কিছু লিখতে পারবে, যেখানে তুমি শুধু প্রোটোপ্লাজম পড়ছো, বাট এই যে এইগুলা জেনে তুমি ওইগুলা পড়তে পারো, তো তোমার পড়াটা একটু হলেও কমে গেছে। তো এরকম আরো কিছু ট্যাকটিক্স তোমাদেরকে শেখাবো, তাহলে কি হবে, তোমার পড়াটা অনেক কমে যাবে, একটু অ্যারেঞ্জড ওয়েতে হবে, আর তোমাদের মনে থাকবে বিষয়গুলো। এই হলো বিষয়। তো আজকের ক্লাস আর বাড়াচ্ছি না, নেক্সট ক্লাসে তোমাদের কোর্স ঝিল্লি নিয়ে আলোচনা করবো। তো আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।